এই বইটা আমরা পড়াটা করবো। এটা খুব মোটা বই না, এটা মোটামুটি ওই যে প্রায় 180 পেজের একটা বই। ঠিক আছে। এই বইটা চুজ করার উদ্দেশ্য হচ্ছে এখানকার কোডিং স্টাইলটা অনেক সুন্দর, খুব সহজেই কিন্তু কোড শেখানো যায়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা কিন্তু প্রফেশনালি কাজ করবেন, আপনাদেরকে এখানে কোডের মাস্টার হওয়ার জন্য কিন্তু আমরা রেডি করি নাই। আপনাদের যেটা উদ্দেশ্য হবে বা এই কোর্সটা আমরা যেই জন্য দেখাচ্ছি সেটা হলো, আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, যেই কাজ করেন না কেন, আপনি মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলা ইউজ করে আপনি কাজগুলো কিভাবে, আপনার কাজগুলোকে কিভাবে স্মুথ করতে পারেন, যে ফিল্ডে হোক না কেন আপনি যেন সেগুলোকে ইউজ করতে পারেন। বিশেষ করে কোডিং এর কোন কোন জায়গায় চেঞ্জ করলে কি কি ইফেক্ট পড়ছে সেই জায়গাগুলো একটু দেখতে হবে। ঠিক আছে। আশা করছি ভালো লাগবে, নতুন অনেক কিছু পাবেন, ডেফিনেটলি অনেক কিছু পাবেন। তো আমরা শুরু করি। প্রথম দিকে কিছু চ্যাপ্টার হয়তো প্রিলিমিনারি জিনিসপত্র আছে, বাট হয়তো 2-3 ক্লাস পর, হয়তো তৃতীয় ক্লাস থেকে আর কিন্তু একেবারে পুরোপুরি আমরা একেবারে মেশিন লার্নিং এর ভেতরে পুরোপুরি ঢুকে যাবো। তো যাই হোক, এইটা দেখানোর আগে বেসিক কিছু জিনিস দেখার জন্য আমরা হচ্ছে এইটা দেখবো, মেশিন লার্নিং এর ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা আপনাদের এইটা একটু দেখাতে চাই। এইটা একটা চ্যাপ্টার যেটা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমার রেডি করা, যেন খুব সহজে আপনাদের মধ্যে এই জিনিসগুলো ঢুকে। এখানে যা যা আছে সবগুলো এখন বুঝতে পারবেন না, এটার মধ্যে অনেক কিছু আছে এখনকার জন্য যেগুলো জরুরি সেটা আমি দেখাবো। আর বাকি যখন দরকার হবে এখানে এসে ঢুকে আবার কিছু দেখাবো। ওকে, আমি যেভাবে দেখাচ্ছি, যে টপিক গুলো দেখাচ্ছি, আপাতত এই টপিক গুলো আপনারা দেখবেন। পরবর্তীতে আপনার যদি মনে চায় আপনি দেখেন, তবে হচ্ছে এই কোর্স চলাকালীন সময়ে এর বাইরে আপনি যদি এটা কাভার করে যেতে পারেন ওকে, তবে আমার এগুলা কাভার না করে অন্যটাই যেয়ে না, এটা আপনি কিন্তু ট্র্যাকের বাইরে চলে যাবেন, এতে মুশকিল হবে। আর যে কাজগুলো প্রতিদিন করাবো সেই কাজ যদি না করে পরের ক্লাসে আসেন তাহলে বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটার সাথে আগের ক্লাসের রিলেশন আছে, একটা না বুঝলে আরেকটা বুঝতে পারবেন না। ওই জন্য বি কেয়ারফুল, প্রত্যেকটা ক্লাস করতে হবে। যদি একান্তই কোনোদিন ক্লাস করতে না পারেন, ভিডিওটা ওই রাতেই দেখে শেষ করতে হবে যেন পরে জানতে আসতে পারেন। আমার টার্গেট হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস নিয়ে ফেলবো। ঠিক আছে। যদি কোনোদিন সমস্যা হয় তাহলে মাঝে 1-2 দিন ব্রেক হতে পারে। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা শুরু করি। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো কুয়েরি থাকলে আমাকে বলেন, যা বললাম। না স্যার, কোনো কুইরি নেই। ঠিক আছে, আমরা শুরু করি। খেয়াল করেন, মেশিন লার্নিং কি? দেখেন নামের সাথেই মিল আছে। মেশিন লার্নিং, আমরা মেশিনকে লার্ন করব হিউম্যানের মতো করে। হিউম্যান যেভাবে লার্ন করে, হিউম্যান যেভাবে চিন্তা করে, হিউম্যান যেভাবে কাজ করে, আমরা সেই জিনিসগুলা মেশিনের মধ্যে ইনকর্পোরেট করতে পারি কিনা। যদি মেশিনের মধ্যে ইনকর্পোরেট করতে পারি, সেটাই হবে মেশিন লার্নিং। আমাদের এই কোর্সের, পুরো কোর্সের মূল উদ্দেশ্য ওটাই। আপনি ডেটা সায়েন্স বলেন বা মেশিন লার্নিং যেটাই বলেন না কেন, ডেটা সায়েন্স মানে হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলা ডেটার উপর ইউজ করে আমার যে ডিজায়ার টার্গেট, আমি সেই টার্গেটটা মতো করে ডেটাটাকে প্রিপেয়ার করবো। দিস ইজ ডেটা সায়েন্স। ওকে। তো আমরা মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো দেখবো এবং এটা ডেটা সায়েন্সের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। দুটো জিনিস আসলে একই, কোনো পার্থক্য নাই, কারণ ডেটা সায়েন্সের কোনো আউটপুট আমরা যদি ডেটা বের করতে চাই, আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো ইউজ হয়। তো মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো কত ভালোভাবে, কত ইফেক্টিভলি, কত অপটিমাইজড ওয়েতে আমরা ইউজ করতে পারবো, সেটাই আসলে আমার ডেটা সায়েন্সের যে রেজাল্ট বা আমার যে আউটপুট কত ভালো পাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। তো যাই হোক, মেশিন লার্নিং কি? আমরা মেশিনকে লার্ন করাতে চাই হিউম্যানের মতো করে। হিউম্যান যেভাবে চিন্তা করে, যেভাবে চলাফেরা করে, যেভাবে কাজ করে, সেই জিনিসগুলো মেশিনে দিতে চায়। এটা যদি করতে পারি তাহলে সেটা হবে মেশিন লার্নিং। ওকে। এখন মেশিন লার্নিং এখানে কিন্তু আমরা আবার বলবো পরে, যখন আমরা নিউরাল নেটওয়ার্কে যাব তখন কিন্তু হিউম্যান আর মেশিনের মধ্যেকার কাজকর্ম সব বোঝাবো আর কি। এখন এখানে বলার কিছু নেই। ওকে, যতটুকু বললাম এতটুকু মনে রাখলেই চলবে। এরপরে দেখেন যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো সাধারণত দুই রকমের হয়। একটা হচ্ছে লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদম, একটা হচ্ছে নন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদম। লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদম কি? এটা হচ্ছে যে এটা কিন্তু দেখেন লিনিয়ারলি আপ হয়েছে বা ডাউন হতে পারে, যেমন এটা লিনিয়ারলি গেছে, মানে সোজা গেছে। তো যদি এরকম হয়, দুইটা গ্রুপ, ধরেন এই যে গ্রিন কালার এক গ্রুপ, ব্লু কালার আরেক গ্রুপ, এই দুইটা গ্রুপের মধ্যে আমরা ডিভাইডেশন তৈরি করতে চাই, দুইটা ডিফারেন্ট গ্রুপ তৈরি করতে চাই, যেটা হলো গ্রিন কালার গ্রুপ, এটা হচ্ছে ব্লু কালার গ্রুপ। তাহলে এই দুইটা গ্রুপকে যদি আলাদা করতে চাই তাহলে কি করতে হবে? মাঝে একটা বাউন্ডারি দিতে হবে, এটাকে বলা হয় অনেক সময় ডিসিশন বাউন্ডারি। এবং এই ডিসিশন বাউন্ডারি যে তৈরি করে সেটাই হচ্ছে এই যে
মেশিন লার্নিং অ্যালগোরিদম। এবং যদি এই বাউন্ডারিটা লিনিয়ার হয়, তার মানে স্ট্রেট হয়, স্ট্রেট লাইন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদম। আর নন লিনিয়ারটা কি? যদি এটা স্ট্রেট না হয়ে কি হয়, নন লিনিয়ার হয়, মানে কার্ভ টাইপের হয়, তাহলে সেটা হবে নন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগোরিদম। ইট ইজ নট স্ট্রেট। তো যদি আমাদের ক্লাসিফিকেশন প্রবলেম গুলা আপনি ইচ্ছা করলে কিন্তু এখানে লিনিয়ার ইউজ করলে সলিউশন আসবে না। বুঝা গেল? এখানে নন লিনিয়ার ইউজ করলে সলিউশন আসবে। আপনি, আপনাকে লিনিয়ার ইউজ করতে হবে না নন লিনিয়ার ইউজ করতে হবে, এটা আপনাকে ডিসাইড করতে হবে। এবং লিনিয়ার ডিভিশন বাউন্ডারি বা লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদমের কাজই হচ্ছে লিনিয়ার ডিভিশন বাউন্ডারি তৈরি করা। এটার আরেক নাম হচ্ছে লিনিয়ার ক্লাসিফিকেশন। আর এখানে এটা হচ্ছে নন লিনিয়ার, কেননা এখানে আসলে স্ট্রেট লাইন না। ওকে, এটা কি বোঝাতে পারলাম? লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদমের কাজ হচ্ছে যেই প্রবলেম গুলা লিনিয়ারলি সলভ করা সম্ভব, লিনিয়ার ক্লাসিফায়ার দিয়ে সলভ করা সম্ভব, সেটাকে বলা হচ্ছে লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদম। আর যেগুলো হচ্ছে নন লিনিয়ার দিয়ে সম্ভব, সেগুলোকে বলা হচ্ছে নন লিনিয়ার মেশিন লার্নিং অ্যালগরিদম। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, আমরা যে কাজগুলা করি, মেশিনকে আমরা হচ্ছে লার্ন করাবো, তাই তো? একটা জিনিস আপনাদের এখানে দেখাই, তবে না দেখালে সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম নলেজ বেস সিস্টেমের। যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, যে আপনার ক্লাসরুমে আমি ধরলাম যে এখানে 100 জন ছাত্র ক্লাস করবে। আমরা চাচ্ছি যে ওইখানে একটা সিসি ক্যামেরা লাগাবো এবং ছাত্ররা আসবে, সিসি ক্যামেরার সামনে দাঁড়াবে। আমরা আগে থেকে ওই 100 জনকে লার্ন করিয়ে রাখবো। ওই 100 জনের মধ্যে যদি কেউ হয় তাকে যেন এন্টার করতে দিবেন, নাহলে তার জন্য দরজা খুলবে না। এটা কিন্তু একটা মেশিন লার্নিং অ্যালগরিদমের প্রবলেম, বা আমরা মেশিন লার্নিং প্রবলেম দিয়ে এটাকে সলভ করতে পারি। এই কাজটা আমরা কিভাবে করবো? এইটারই একটা ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। এই যে জেনারেল ব্লক ডায়াগ্রাম টিপিক্যাল ফেস রিকগনিশন সিস্টেম কি হতে পারে? যেমন ধরেন এই কাজটা করতে হলে আমাদের দুইটা ফেজ লাগবে, একটা হচ্ছে লার্নিং ফেজ, একটা হচ্ছে টেস্টিং ফেজ। লার্নিং ফেজ আপনি করে রেখে দিবেন, মেশিনে লার্ন করিয়ে রেখে দিবেন। পরবর্তীতে টেস্ট করার সময় ছাত্ররা আসবে একজন একজন করে, ওই লার্ন টেমপ্লেটের সাথে টেস্টিং এর রেজাল্টটা মিলিয়ে দেখতে হবে যে আসলে এটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে ঢুকতে দিবেন, নাহলে ঢুকতে দিবেন না। এই হচ্ছে কাজ। আপনি এটা না করে যদি হচ্ছে মেশিনকে দিয়ে করান, তাহলে সেটা হবে মেশিন লার্নিং। ওকে, এবং এইখানে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে লার্নিং ফেজ, একটা হচ্ছে টেস্টিং ফেজ। লার্নিং ফেজে কি হয়, আমরা যদি এই কাজটা করতে যাই তাহলে প্রথমে কি করতে হবে? ফেসিয়াল ইমেজ অ্যাকুইজিশন। আমরা যে স্টুডেন্টদের ওখানে ঢুকতে দেবো, প্রত্যেকেরই কিন্তু, ধরুন প্রথম জনের আমরা হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুললাম এবং তার ফেসটাকে নিলাম। এরপরে ফেসের উপরে আমরা বিভিন্ন টাইপের ইমেজ প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করবো, যেন যদি এক্সট্রা কোনো নয়েজ থাকে, লাইটিং এফেক্ট থাকে, সেগুলো যেন দূর হয়ে যায়। বা ওইখান থেকে কোন কোন ফিচার গুলো আমাদের জন্য বেশি প্রমিনেন্ট হবে সেগুলাকেও আমরা বের করে নিতে পারি। তারপরে ওইখানকার যে প্রমিনেন্ট ফিচার, যেগুলো আসলে ইউনিক, যেমন ওখানে ধরেন 100 জন, প্রত্যেকের কিছু ইউনিক ফিচার আছে যেটা তার ফেসে আছে। তো সেখান থেকে সেই ফিচার গুলো আমরা বের করবো, তো ফিচার এক্সট্রাকশন টেকনিক। তারপরে এইটার উপরে আমরা লার্নিং অ্যালগরিদম অ্যাপ্লাই করবো। এটাই হচ্ছে মেশিন লার্নিং অ্যালগরিদম। তাহলে এখানে 100 জনের প্রত্যেকের একজন একজন করে, একজনের ফিচার নিলাম, দুজনের ফিচার নিলাম, তিনজনের ফিচার নিলাম, ইমেজ প্রসেসিং করলাম, ফিচার এক্সট্রাকশন করলাম, পরে 100 জনের উপরে লার্নিং অ্যালগরিদম চালিয়ে একটা লার্ন টেমপ্লেট আমরা রেখে দেবো। এখানে কিন্তু র ডাটা না, এখানে ধরেন আমি 100 জনের ইমেজ নিয়েছি, এখানে কিন্তু ইমেজ ফাইল না। ওই ইমেজ ফাইল থেকে পড়ে এখানে হচ্ছে লার্ন টেমপ্লেট তৈরি করে রেখেছে। ওকে, এটা হচ্ছে লার্নিং ফেজ। এটা একটা স্টেপ। আরেকটা ফেজ হচ্ছে টেস্টিং ফেজ। ধরেন ওই 100 জনের মধ্যে একজন আসলো, তার ইমেজ অ্যাকুইজিশন করলাম, প্রি প্রসেসিং টেকনিক অ্যাপ্লাই করলাম, ফিচার এক্সট্রাকশন অ্যাপ্লাই করলাম। এরপরে টেস্টিং অ্যালগরিদমে গিয়ে আমাদের হচ্ছে এই লার্ন টেমপ্লেটের 100টার যে ফিচার ছিল সেটার সাথে এইটার ম্যাচ করালাম, যে এইটার সাথে ওটার কোনোটা ম্যাচ করে কিনা। করে এই দুইটার মধ্যে একটা রেজাল্ট তৈরি করে আমরা বললাম যে ইয়েস অর নো। দিস ইজ ফেস রিকগনিশন সিস্টেম। এটা মেশিন লার্নিং এর একটা প্রবলেম দিয়ে আমরা সলিউশন করতে পারি। এই প্রবলেমটা আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে সলভ করতে পারি। এটা হলো জেনারেল ব্লক ডায়াগ্রাম। আমাদের যতগুলো মেশিন লার্নিং এর প্রবলেম আছে এই একই স্টাইলে সলভ করা হয়।
ওকে, এইখানেই একটু জিনিস খেয়াল করেন, এইখানে আমরা যেটা বলছিলাম, এখন যেই ব্লক ডায়াগ্রামটা আপনাদেরকে দেখালাম ওটা হচ্ছে জেনারেল ব্লক ডায়াগ্রাম, তবে ওটা হচ্ছে রিকগনিশনের। এখন রিকগনিশন জিনিসটা কি এটা একটু পরে বলি। প্রথমে দেখেন, আমাদের যে মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো নিয়ে কাজ করি, আমাদের মোটামুটি দুই ধরনের জিনিস নিয়ে আমরা কাজ করি। একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে রিগ্রেশন। খেয়াল করেন, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। ক্লাসিফিকেশন কি? ওই যে যে এক্সাম্পলটা দিলাম এখন, একটা রুমের মধ্যে 100 জন স্টুডেন্ট আমরা প্রথমে লার্ন করিয়ে রাখলাম একটা ক্যামেরা দিয়ে। ওই রুমের মধ্যে 100 জনের কেউ ঢুকলে আমরা ঢুকতে দিব, 100 জনের বাইরে যদি কেউ হয় আমরা তাকে ঢুকতে দিব না। 100 জনের বাইরে যদি কেউ হয় তাহলে ওখানে আমরা ঢুকতে দিব না। এই হলো বিষয়। তো এইটা হচ্ছে ক্লাসিফিকেশন, মানে দুইটা বা একাধিক গ্রুপের মধ্যে আপনি যদি ক্লাসিফাই করেন, যেমন এর আগে যে ফিগার গুলো দেখালাম বা এই ফিগারটা, এটা কিন্তু ক্লাসিফিকেশনের ফিগার। এই ফিগারটা ক্লাসিফিকেশনের ফিগার। দেখেন দুইটা গ্রুপের মধ্যে ক্লাসিফাই করেছে। এখন আপনি বলতে পারেন যে স্যার, এখানে তো পুরোপুরি অ্যাকুরেট ক্লাসিফিকেশন হয় নাই। ইয়েস, 100% হয় নাই, বাট ইট ইজ ক্লাসিফিকেশন। দুইটা গ্রুপের মধ্যে ক্লাসিফিকেশন যদি হয়, যেমন ধরেন এইটা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন। দুইটা গ্রুপের মধ্যে ক্লাসিফাই করেছে, এটা লিনিয়ার দিয়ে, এটা নন লিনিয়ার দিয়ে। এরকম দুইটা গ্রুপ না, যদি এরকম 10টা গ্রুপের মধ্যেও ক্লাসিফাই করা লাগে, দিস ইজ ক্লাসিফিকেশন। যেমন ওই যে 100 জনকে আমরা লার্ন করালাম ছাত্রকে, এরপরে একজন আসলো, আপনি ওই 100টা কিন্তু গ্রুপ আছে, 100 জন স্টুডেন্টের 100টা গ্রুপ। এখন আননোন যে পার্সনটা আসলো তাকে আপনি কোন গ্রুপের মধ্যে ফেলবেন? কোনো না কোনো গ্রুপের মধ্যে আপনি ফেলবেন। দিস ইজ ক্লাসিফিকেশন, ক্লাসিফাই করা, তাকে একটা গ্রুপের মধ্যে বাউন্ডেড করা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। রিগ্রেশনটা কি? রিগ্রেশন হচ্ছে আসলে কোনো ক্লাসিফিকেশন প্রবলেম না। এটা রিয়েল এক্সাম্পল দিই, সেটা হলো মনে করেন যে কালকের ওয়েদারটা কি হবে। আমার কাছে যদি 20 বছরের ডাটা থাকে, আমার কালকের ওয়েদারটা কি হবে আমরা কিন্তু বলে দিতে পারবো। দিস ইজ রিগ্রেশন। রিগ্রেশন মানেই হচ্ছে আপনার অনেকগুলো স্যাম্পল পয়েন্ট থাকতে পারে, তার মধ্যে দিয়ে আপনি হচ্ছে একটা রিগ্রেশন লাইন তৈরি করবেন। যেমন ধরেন যে 90 নাম্বার পয়েন্টে ধরলাম যে এটা 90 হচ্ছে ডে, 90 ডে তে একটা ডাটা আছে। এই যে রিগ্রেশন লাইন আমরা কিন্তু এখানকার ভ্যালু থেকে এটা বের করেছি। 19 ডেটে একটা ডাটা আছে, তাহলে কি আমরা 91তম দিনে কি ডাটা হতে পারে তার কি প্রেডিকশন করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আপনার কাছে 20 বছরের ডাটা আছে, কালকে রোদ হবে না বৃষ্টি হবে, আপনি কি প্রেডিক্ট করতে পারবেন না? পারা তো উচিত। তো এইরকম যদি আমরা কিছু করি, দিস ইজ কল্ড রিগ্রেশন। এই দুটো কিন্তু মেজর। খুব সহজভাবে চিন্তা করেন, জটিল কিছু না। এখন আমরা যে ক্লাসিফিকেশন করব, সেই ক্লাসিফিকেশন তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড, একটা হচ্ছে সেমি সুপারভাইজড। এটা কি? সুপারভাইজড মানে কি? সুপারভাইজড মানে হচ্ছে ইনপুটের করসপন্ডিং আউটপুট আপনি জানেন। যেমন ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনি আহ, একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, আপনার টার্গেট হচ্ছে 4A4 পাওয়া। তো প্রথম সেমিস্টারে আপনাকে 4A4 পেতে হবে, মানে 4A4 পেতে হলে তো আপনাকে 8 বা 12 সেমিস্টার যেটাই বলেন, প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে হচ্ছে 4-এ 4 পেতে হবে। তাহলে আপনার টার্গেট কিন্তু ফিক্সড, 4-এ 4, মানে প্রত্যেকটা সাবজেক্টে A+। তাহলে এখন আপনি যেদিন শুরু করলেন সেমিস্টার আর ফাইনাল যেদিন রেজাল্ট হবে, আপনার শুরু ইনিশিয়েটিং করলেন, ফাইনাল রেজাল্ট হতে হবে 4, ওটার কোনো চেঞ্জ নাই। তাহলে এর মাঝের কাজ কি? আপনাকে এমন ভাবে কাজ করতে হবে যেন আপনি 4-এ 4 পান। দিস ইজ সুপারভাইজড লার্নিং, আউটপুট ফিক্সড। ভেতরে যা চেঞ্জ করার আপনি করবেন, আপনার নলেজ গ্যাদার করবেন, আপনি পড়াশোনা বেশি করবেন, সময় বেশি দিবেন এডুকেশনে, এটা আপনার কাজ। কিন্তু 4-এ 4 এটা চেঞ্জ হওয়া যাবে না। যদি এরকম হয় যে আপনার ইনপুটের করসপন্ডিং আউটপুট দেওয়া আছে, যেমন এখানে কিন্তু দেওয়া ছিল, আপনি সেমিস্টার শুরু করবেন কিন্তু আপনার পেতে হবে 4, আউটপুটে দেওয়া আছে। দিস ইজ সুপারভাইজড লার্নিং। ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি দেওয়া থাকে তাহলে সুপারভাইজড। ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি দেওয়া না থাকে, একেবারেই নাই, দিস ইজ আনসুপারভাইজড। আর সেমি সুপারভাইজড হচ্ছে ইনপুটের করসপন্ডিং আউটপুট কিছু কিছু দেওয়া আছে, কিছু কিছু নাই। যেমন ধরেন ইনপুটের করসপন্ডিং আউটপুট আপনার ধরেন 2000 স্যাম্পল, তার মধ্যে আপনার 500টার দেওয়া আছে, 1500টার নাই।
দিস ইজ সেমি সুপারভাইজড। তার মানে খুব সিম্পল হইতে আমরা যদি বলি যে ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে সুপারভাইজড, ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি না দেওয়া থাকে সেটা হবে আনসুপারভাইজড, আর যদি কিছু দেওয়া থাকে কিছু না দেওয়া থাকে সেটা হবে সেমি সুপারভাইজড। এটা কতটুকু বুঝতে পারছেন আমি বলতে পারছি না, কেননা এটা এক্সাম্পল না দেখানো পর্যন্ত বা একবারে কোডিং পর্যন্ত না দেখানো পর্যন্ত এটা বোঝাটা খুব কঠিন। ঠিক আছে, তারপরে আমি বলি আর যেমন ফেস সুপারভাইজড। রিকগনাইজেশন এটা কি স্যার সুপারভাইজার আমি মধ্যে শেষ পড়বে? একটু থামেন, আমি শেষ করি, তারপরে কোশ্চেনের সময় দিলেন ওই সময় করে তাহলে সুবিধা হবে। সুপারভাইজড লার্নিং এ আউটপুট কিন্তু ফিক্সড। যেমন কি হতে পারে যে 100 জনকে লার্ন করালাম না, তাহলে আমরা বলে দিতে পারি যে 100 জনের প্রথম জন 1 নম্বর গ্রুপের মেম্বার, দ্বিতীয় জন 2 নম্বর গ্রুপের মেম্বার, তৃতীয় জন 3 নম্বর গ্রুপের মেম্বার, এরকম 100 জন 100 জন আলাদা আলাদা গ্রুপের মেম্বার। আউটপুট কিন্তু ফিক্স করে দিয়েছি। আর আনসুপারভাইজড হচ্ছে কোনো আউটপুট দিব না, ও নিজেই লার্ন করিয়ে ধরেন যে 100টা গ্রুপ বের করে নেবে। যেমন ধরেন বলি যে এখানে এখানে গ্রুপ কটা হবে, আপনি দেখে বলছেন 2টা, কিন্তু যদি আমরা এমন করতাম যে ওকে মেশিনকে ছেড়ে দিলাম যে কয়টা গ্রুপ হবে তুমি বের করো, সে যদি বের করে 2টা 3টা 4টা যেটাই করুক না কেন সেটা হবে আনসুপারভাইজ, তাকে আমরা বলে দিব না যে গ্রুপ কটা। আর এখানে যদি বলে দিই যে এখানে গ্রুপ 2টা, এটা এই গ্রুপের মেম্বার এটা এই গ্রুপের মেম্বার, তাহলে সেটা হবে সুপারভাইজড। ঠিক আছে, মোটামুটি যা বোঝার বোঝেন, অসুবিধা নাই। আমরা এই জিনিসগুলো নিয়ে আবার নিউরাল নেটওয়ার্কের ডিটেলস আলোচনা করব। আমি নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর ফোকাসটা বেশি দিতে চাই, কারণ এখন ট্র্যাডিশন ওইদিকেই বেশি কাজ হচ্ছে। আমাদের মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলা 2 টাইপের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম, আর একটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক রিলেটেড ডিপ লার্নিং অ্যালগোরিদম। এখন ডিপ লার্নিং এর সময় চলছে আর কি। তো ডিপ লার্নিং এর আউটপুট এত ভালো হয়, যদি আমাদের সেটা ডেটা সেটের পরিমাণ হিউজ থাকে তাহলে এটার আউটপুট অনেক ভালো। আলটিমেটলি ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো অনেক ক্ষেত্রে কিন্তু ডিপ লার্নিং এর সাথে পেরে উঠছে না। তো এখন যেহেতু আমাদের হাতে হিউজ পরিমাণ ডেটা আছে, আমরা ডিপ লার্নিং এর দিকেই গোটা পৃথিবী এখন চলছে, তো আমরা কিন্তু ওই দিকটাই আসলে যাওয়ার চেষ্টা করি। ক্লিয়ার? তো যখন ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক দেখবো তখন কিন্তু এই জিনিসগুলো পুরোটা করে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত যা দেখলাম এখন পর্যন্ত, এটাকে আবার রিপিট করবো। এখানের বাইরে আর কিছু নাই, যা আছে এটা পরে কাজে লাগবে। আমার টিউটোরিয়াল থেকে এতটুকু দেখার কথা ছিল। এখন বলেন আপনাদের দিক থেকে কোনো কোয়েরি আছে কিনা এখন পর্যন্ত যা বললাম সেগুলোর মধ্যে। আর ফেস রিকগনাইজেশনটা কি ফরওয়ার্ড প্ল্যানিং এ আপনার পড়বে? আপনার কথা আমি বুঝতে পারছি না, মাইক্রোফোনে সমস্যা হচ্ছে, একটু ভালো মতো বলুন। স্যার ফেস রিকগনাইজেশনটা এটা কি সুপারভাইজ লার্নিং এ পড়বে? ফেস রিকগনিশন আপনি কিভাবে করবেন এটা আপনার উপরে ডিপেন্ড করছে। যদি আপনি নাম্বার অফ ক্লাস দিয়ে দেন তাহলে এটা সুপারভাইজড, আর যদি নাম্বার অফ ক্লাস না দিয়ে দেন তাহলে আনসুপারভাইজড। দুইভাবেই করা যায়, ওটা দুইভাবেই করা যায়। আমরা এক্সাম্পল গুলো দেখলে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। পুরোপুরি ক্লিয়ার হবে না আমি তো বুঝতেই পারছি। যতখানি বুঝতে পারলেন মানে এইটার উপরে বেস করে আমরা কাজটা শুরু করবো, ওই জন্য আমরা বললাম। দেখেন আমরা কি বললাম এই টিউটোরিয়ালে একটু বলি। মেশিন লার্নিং অ্যালগোরিদম কি? মেশিন লার্নিং অ্যালগোরিদমের ক্যাটাগরি কয় রকম? লিনিয়ার, নন লিনিয়ার। যদি স্ট্রেট লাইন হয়, স্ট্রেট লাইন দিয়ে আমরা 2টা গ্রুপকে ক্লাসিফাই করি, এটা হবে লিনিয়ার। যদি স্ট্রেট লাইন ছাড়া আমরা গ্রুপগুলোকে ক্লাসিফাই করি সেটা হবে নন লিনিয়ার। আমাদের এই মেশিন লার্নিং অ্যালগোরিদম গুলো দিয়ে 2 ধরনের প্রবলেম আমরা সলভ করি, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে রিগ্রেশন। যখনই আমরা গ্রুপিং করব যে এটা কোন গ্রুপের মধ্যে পড়ে, একটা আননোন প্যাটার্ন আসলো, এটা কার মধ্যে পড়ে। যেমন ধরেন একটা আননোন পার্সনকে আপনার সামনে নিয়ে এসে বলা হলো যে তুমি একে চেনো, আপনি তখন কি করেন, আপনার ব্রেনের মধ্যে ধরেন 20,000 পার্সনের চেনা ডাটা আছে, আপনি তার সাথে চেক করে বলেন যে না আমি তাকে চিনি না, বা আপনি বলতে পারেন আমি চিনি। দিস ইজ ক্লাসিফিকেশন, যে গ্রুপের মধ্যে ভাগ করা। যেমন আপনি ইয়েস আর নো এর মধ্যে ভাগ করে বলেছেন। এখন আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি চেনো, আপনি বলেন আমি চিনি। এখন যদি বলা হয় যে আপনি তুমি যে চেনো এটা কার মতো দেখতে, তখন আপনার ব্রেনের মধ্যে যে 20,000 পার্সন ছিল, আপনি খুঁজে বের করবেন যে আসলে এটা কার মতো দেখতে ওই পার্সন, আননোন পার্সনটা। এগুলো সবই কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। রিগ্রেশন কি? ওই যে ওয়েদার প্রিডিকশন, খুব সিম্পল।
কালকের ওয়েদার কি হবে, আপনার কাছে 20 বছরের ডাটা আছে, সেটা নিয়ে যদি আপনি বের করতে চান সেটা হবে রিগ্রেশন। আমরা এগুলা ডিটেলস অ্যানালাইসিস করব, প্রোগ্রাম করব, আউটপুট বের করবো, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই দুই ধরনের কাজ আমরা মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে করি। এখন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত 3 ধরনের কাজ করতে পারি। একটা হচ্ছে সুপারভাইজড, একটা হচ্ছে আনসুপারভাইজড, একটা হচ্ছে সেমি সুপারভাইজড। সুপারভাইজড হচ্ছে আপনি ইনপুটের করসপন্ডিং আউটপুট কি হবে আপনি জানেন, আপনার অ্যালগরিদম গুলো ওইভাবেই রান করবে, যে আমার আউটপুট ফিক্সড, ওই আউটপুটকে পাওয়ার জন্য আমার ভেতরে যা করার করতে হবে। দিস ইজ সুপারভাইজড। আনসুপারভাইজড আউটপুট থাকে না, অ্যালগরিদম নিজে নিজেই ঠিক করে নেবে যে গ্রুপ কয়টা হবে, সেটা হচ্ছে আনসুপারভাইজড। সেমি সুপারভাইজড হচ্ছে কিছু আপনার লেভেলিং করা থাকে, মানে কিছু ইনপুটের আউটপুট আছে, কিছু ইনপুটের আউটপুট নাই, সেটা হবে সেমি সুপারভাইজড। এখন বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। স্যার, আমরা এখন যেটা দেখছি সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, এটা হচ্ছে ক্লাসিফিকেশনের আন্ডারে। আর রিগ্রেশন অ্যানালাইসিসের ক্ষেত্রে স্যার? রিগ্রেশন অ্যানালাইসিসে তো আমরা এই জিনিস বেরই করি না। আমাদের রিগ্রেশনের কাজ হবে যে আমাদের সামনের কি ডাটা আছে সেই প্রিডিকশন করা। আমরা তো গ্রুপিং এর মধ্যে যাবোই না, ইনপুটের করসপন্ডিং আউটপুট আমরা এখানে তো ওইভাবে চাচ্ছিও না। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। আমি যেটা বললাম একটু খেয়াল রাখবেন এইভাবেই। এই ডকুমেন্টের মধ্যে অনেক কিছু পেঁচানো আছে, আমি যেটা বললাম একটু মাথায় রেখেন। আর কোনো কোয়েরি আছে এই পর্যন্ত আপনাদের? স্যার এইটা একটু এই আরেকবার দুইটা, বললে। সুপার, কোনটা বলেন? এই যে স্যার সুপারভাইজড আনসুপারভাইজড এগুলো। ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি দেওয়া থাকে প্রবলেমে, তাহলে সেটা হবে সুপারভাইজড। ইনপুটের করসপন্ডিং আউটপুট যদি না দেওয়া থাকে সেটা হবে আনসুপারভাইজড। আর কিছু ইনপুটের করসপন্ডিং আউটপুট দেওয়া আছে, কিছু নাই, সেটা হবে সেমি সুপারভাইজড। এটা আমি যতই বলি কিচ্ছু বুঝতে পারবেন না, মানে যা বুঝছেন ওই পর্যন্তই। আমি যখন পুরাটা অ্যালগোরিদম দিয়ে বোঝাবো তখন ক্লিয়ার হবে। ওকে, এই হচ্ছে আমাদের দুইটা প্রিলিমিনারি ডকুমেন্ট ছিল, আমরা বলে দিলাম, এই দুইটা আমি আপনাদের দিয়ে দেবো। এখন আসসালামু আমরা আলাইকুম এই স্যার। বইটা হ্যাঁ বলেন। স্যার, তাহলে হচ্ছে ক্লাসিফিকেশন আর হচ্ছে স্যার রিগ্রেশনের মডেল দুইটাকে যদি ডিফারেন্ট করতে চাই স্যার বাস্তব জগতে, তাহলে স্যার সেই ক্ষেত্রে এইরকম কোনো কিছু বলা যায় যে আমরা যখন একটা, ধরেন সাপোজ একটা স্টক প্রাইজের ভ্যালুকে স্যার ডিফাইন করতে চাচ্ছি যে হচ্ছে মানে আগামী দিনে বা হচ্ছে 1 মাস পরে স্টক প্রাইসটা কেমন আসতে পারে, এটার ভ্যালুটা কেমন আসতে পারে। তো সেটা তো স্যার সেই ক্ষেত্রে তো হচ্ছে আমার বিগত দিনের যে ডাটাগুলো আছে সেটাকে অ্যানালাইসিস করেই তারপরে ও একটা আমাকে ভ্যালু দেবে, মডেলটা আমাকে একটা ভ্যালু দিবে যে না কালকে বা পরশু এইরকম একটা ভ্যালু আসতে পারে। তো তাহলে তো স্যার এটা তো হচ্ছে আনসার্টেন একটা ভ্যালু, তাহলে তো স্যার এটা রিগ্রেশন মডেল আসতেছে স্যার। সবই আনসার্টেন না, দুইটা আনসার্টেন। ক্লাসিফিকেশন আনসার্টেন, রিগ্রেশন আনসার্টেন। আপনাকে চিন্তা করতে হবে আমরা যা করছি সব প্রিডিকশন। ক্লাসিফিকেশনের ক্ষেত্রেই প্রিডিকশন, রিগ্রেশনের ক্ষেত্রেও প্রিডিকশন। মেশিন লার্নিং কাজই হচ্ছে প্রিডিকশন করা, প্রিভিয়াস ডাটার উপরে বেস করে পরের ডাটাগুলোকে সে প্রিডিকশন করবে। আর স্যার যদি ঠিক আছে, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে স্যার একটা রুগীর দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হবে কি হবে না, যেমন তার ব্লাড প্রেশারের উপরে, অ্যানিমিয়ার হ্যাঁ, উপরে, এই ইয়েস ইয়েস জিনিসগুলো অথবা নো। অনেক ওকে, ইয়েস অথবা নো, বুঝছেন, এই আপনি সেই বুঝছেন। ক্ষেত্রে। হুম, জি হ্যাঁ স্যার, জি হতে স্যার, পারে। তাহলে তো সেই ক্ষেত্রে এটা ক্লাসিফিকেশন। জি স্যার। হ্যাঁ, ক্লাসিফিকেশন হতে পারে। আর রিগ্রেশন হচ্ছে জি আপনি স্টক প্রাইস যদি আপনি ডিটারমাইন করতে চান, ওয়েদার প্রেডিকশন করতে চান, সেটা হচ্ছে রিগ্রেশন রিগ্রেশন। জি ওকে, স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। এইটা দেখেন এবার, মেশিন লার্নিং মাস্টারি উইথ পাইথন, এই বইটা আমরা দেখবো। কিছু কনসেপ্ট এখানে লাগবে, ওই জন্য আমি বললাম। এখানে দেখেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর চ্যাপ্টার আমরা স্কিপ করবো, এখানে কিছুই নাই। 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে পাইথন, পাইথন আপনাদের শেখানো হয়েছে, এখানে খুবই ছোট করে দেওয়া আছে, এটা লাগবে না। সরাসরি আমরা চলে যাবো চ্যাপ্টার 4। আজকে আমাদের মোটামুটি 3টা চ্যাপ্টার শেষ করার প্ল্যান করবো। চ্যাপ্টার 4 খুবই ছোট একটা চ্যাপ্টার। এখানে দেখেন হাউ টু লোড মেশিন লার্নিং ডাটা, আমরা কিভাবে মেশিন লার্নিং ডাটা লোড করব। একটা জিনিস খেয়াল করেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা দেখেন যে এইটা একটা ডেটা সেট, এইটা একটা ডেটা সেট, এইটা একটা ডেটা সেট। এই ডেটা সেটের কাজ কি? এটা একটা ডায়াবেটিস ডেটা সেট। এখানে 768 জন পার্সনের
ডেটা দেওয়া আছে, 768 জন পার্সনের ডেটা দেওয়া আছে। কি ডেটা একটু দেখেন তো, ভালো মতো খেয়াল করেন। আমি কিন্তু যে কথাগুলো বলছি একটাও হচ্ছে কাজে লাগবে না এমন কথা বলছি না, এবং বলবো না। একেবারে যেগুলা কাজে লাগবে সবগুলো, হ্যাঁ। অতএব কম কথা বলছি, কিন্তু সেগুলো যেন কাজে লাগে, হ্যাঁ, আপনাদের সুবিধা হবে। 768 জন পার্সনের ডাটা আছে এখানে। এটা হলো একজনের, এটা হলো আরেকজনের, এটা হলো আরেকজনের। এইখানে দেখেন আউটকাম 1 অথবা 0, সবগুলোই তাই, আইদার 1 অর 0। এই পার্সনের 1 এটা মানে হচ্ছে তার ডায়াবেটিক আছে, আর এই পার্সনের 0 মানে তার ডায়াবেটিক নাই। তাহলে তার ডায়াবেটিক আছে কার উপরে বেস করে? এই 8টা ইনপুটের উপরে বেস করে। তার মধ্যে একটা হচ্ছে প্রেগনেন্সি, একটা হচ্ছে গ্লুকোজ লেভেল, একটা হচ্ছে ব্লাড প্রেশার, একটা হচ্ছে স্কিন থিকনেস, ইনসুলিন, বিএমআই, আমি জানি না এত কি প্যারামিটার এগুলা, ডায়াবেটিস এর একটা প্যারামিটার হতে, এখানে এজ। যদি এইরকম পার্সন হয়তো এরকম টেস্ট করে, এরকম 8টা প্যারামিটার একটা পার্সনের টেস্ট করে দেখা গেছে তার ডায়াবেটিক আছে। আরেকজন পার্সনের এই প্যারামিটার ভ্যালু পেয়েছে এইটা, দেখা যাচ্ছে তার ডায়াবেটিক নাই। আরেকজন পার্সন ধরেন যে এইটা তার ভ্যালু হচ্ছে এইটা, এই 8টা ভ্যালু, তার ডায়াবেটিক আছে। এরকম কারো ডায়াবেটিক আছে, কারো ডায়াবেটিক নাই। এই ডেটা সেটটা আপনার প্রিভিয়াস ডাটা। আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে এইটাকে প্রথমে হচ্ছে লার্ন করাবো। করানোর পর ধরেন এবার আপনার এই 8টা ডাটা আমরা বের করবো। বের করার পরে মেশিন লার্নিং অ্যালগোরিদমকে দিব, দিয়ে বলবো যে তুমি এই আপনার ডাটাটা নিয়ে প্রিভিয়াস যেখানে 768 জন পার্সনের ডাটা আছে এর সাথে কম্পেয়ার করে আমাকে বলো যে আপনার ডায়াবেটিক আছে না নাই। এইটা হচ্ছে মেশিন লার্নিং এর প্রবলেম সলিউশন। আমরা এখানে যে কাজটা করলাম দেখেন তো, এই যে লার্নিং, আমরা যদি এটা একটু ঘুরিয়ে দিই, এই ডেটা সেটটা নিয়ে যদি কাজ করি, আমরা 768 জন পার্সনকে লার্ন করালাম, করানোর পরে একটা লার্ন টেমপ্লেট তৈরি করলাম। এরপরে টেস্টিং এর সময় আপনি আসলেন, আপনার 8টা ডাটা নিলাম, নেওয়ার পরে টেস্টিং অ্যালগোরিদমে যে এই 8টা ডাটার সাথে আপনার এখানকার যে লার্ন টেমপ্লেট এটা ম্যাচ করিয়ে আমরা বললাম যে আপনার ডায়াবেটিক আছে না নাই, ইয়েস অর নো, দ্যাট মিন্স 1 অর 0। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলছি এটা কি, ইট ইজ ক্লাসিফিকেশন। কেননা এখানে এই 8টা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে টার্গেট ভ্যালু, আউটপুট। আমি কি বোঝাতে পারলাম? আমরা এই কাজটাই কিন্তু করব। জি স্যার। এটা একটা, এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম। ঠিক আছে, রিগ্রেশনটা কি হতে পারে এখানে বলেন তো, একটা এক্সাম্পল দেন তো, রিগ্রেশন কি হতে পারে? ধরেন আমরা এই আউটকামটাকে আউটকাম ধরলাম না, আমরা ধরলাম এজের ভ্যালু বের করব। আমাদের এখানে 9টা ভ্যালু, তো আমরা ধরলাম যে একজন পার্সনের প্রেগনেন্সির ভ্যালু 4, গ্লুকোজ 110, ব্লাড প্রেশার 92, স্কিন থিকনেস 0, ইনসুলিন 0, বিএমআই 37.6, ডায়াবেটিক 0.191, আউটকাম 0, এজ কে আমরা হচ্ছে আউটপুট ধরলাম। আমাদের রিগ্রেশন অ্যালগোরিদমের কাজ হবে যে এই এজ বাদ দিয়ে অন্য প্যারামিটার গুলা দিয়ে দেখবো যে আসলে তার এজ কত এই অবস্থায়। কারো এজ 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে। এখন যদি এই পুরো ডেটা সেট দিয়ে আমরা এইটাকে ইনপুট আকারে রাখলাম না, আমরা রাখলাম হচ্ছে বাকিগুলাকে, দিয়ে আমরা লার্ন করালাম, করে এবার আপনার ডাটা দিলাম, দিয়ে আপনার এজ কত বের করবো, তাহলে সেটা হবে রিগ্রেশন। আমি কি বোঝাতে পারলাম? জি জি স্যার। স্যার। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমার মনে হয় এখন একটু বেশি ক্লিয়ার হয়েছে। তো আস্তে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যার কোনো কারণ নাই। আর এই বইটা যথেষ্ট সহজভাবে লেখা, বোঝার জন্য সহজ। খালি কোথায় কোথায় কি চেঞ্জ করলে কি করতে হবে সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, আপনি যেই ফিল্ডেই কাজ করেন না কেন, এই কোর্স করানোর উদ্দেশ্যই হচ্ছে আপনি ওই ফিল্ডে যেন আপনি নতুন ভাবে রিথিঙ্ক করতে পারেন, আপনার ফিউচারে কি করলে ভালো হয় সেটা যেন আপনি মেশিন লার্নিং অ্যালগোরিদম দিয়ে প্রিডিকশন করে বলে দিতে পারেন যে এটা ভালো হবে। ঠিক আছে, যেমন ধরেন একটা এক্সাম্পল দিই, আপনি চ্যাট জিপিটি কে বলছেন যে তুমি একটা লেটার লিখে দাও এই প্যারামিটার দিয়ে, সে তো লিখে দিচ্ছে। এই লেটার কি আগে পৃথিবীতে কোথাও লেখা ছিল নাকি? নতুন তো, আপনি নিজেও লেখেন নাই।
কোথাও নাই। সে সে কি করছে, প্রিভিয়াস তার যত ডাটা দিচ্ছে, আর আপনি হচ্ছে চাচ্ছেন যে এটা দাও, তার প্রিভিয়াস ডাটার উপরে বেস করে সে কিন্তু নতুন রিথিং করে আপনাকে নতুন একটা লেটার রাইটিং করে দিল। সব প্রিডিকশন দিয়েই করা হয়। এগুলো সবকিছু মেশিন লার্নিং এর মধ্যেই যায়। ওটা হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, যদি এর মধ্যে ইনকর্পোরেটেড না, কিন্তু ওইটা হচ্ছে ডিপ লার্নিং এর পরের স্টেপ, জেনারেটিভ মডেল। ওকে, তো ওটা ছাড়ার ইচ্ছা আছে, পরে এটা শেষ হলে তারপরে আমরা দেখবো, চিন্তা ভাবনা করবো। তো বিষয় হচ্ছে যে এই কাজগুলো কিন্তু এখান থেকে শুরু, আমরা যেখান থেকে শুরু করছি। তো এই ডেটা সেট নিয়ে আমরা কাজ করব। এখন কথা হচ্ছে যে এই ডেটা সেট নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে এটা কিন্তু আমরা মেশিন আগে লোড করতে হবে না? আপনার অ্যালগোরিদম তো এগুলাকে রিড করবে, রিড করার জন্য মেশিন তো লোড করতে হবে। তো লোড করার জন্য আমরা কি করব? এই চ্যাপ্টারটা হচ্ছে এটা, হাউ টু লোড মেশিন লার্নিং ডাটা, তারপরে হাউ টু লোড দ্য ডেটা সেট। এখানে আমি দেখেন, লোড করার জন্য অনেকগুলা টেকনিক আছে। নামপাই দিয়ে করা যায়, আপনাদের হয়েছে মনে হয় নামপাই। পান্ডা দিয়ে করা যায়, আবার হচ্ছে পাইথনের সরাসরি লাইব্রেরি আছে, সেখান দিয়েও করা যায়, সিএসভি ফাইল। সাধারণত এই ডেটাগুলো সিএসভি ফাইলেই থাকে। হ্যাঁ? আমরা একটা দেখবো, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, আমি একটা দেখাই। এই সব থেকে পপুলার হচ্ছে পান্ডা দিয়ে করা। তা আমরা কিভাবে এই লোডটা করতে পারি, তার আগে একটা জিনিস বলেন, যে আপনারা পাইথনের যে কোড গুলা সেগুলো কি দিয়ে টেস্ট করেছেন, মানে প্রোগ্রাম গুলো করেছেন কিভাবে? কোলেবে স্যার, সে করেছেন, গুগল কোলেব স্যার। গুগল কোল্যাব বলে স্যার। করেছেন। জি স্যার। আমি এখানে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে জুপিটার দিয়ে। সব থেকে ভালো হয় একই প্ল্যাটফর্ম রেডি করলে, আপনি এটা শেখার পরে যেটা ইচ্ছা করেন। আমরা, যদি আপনি কোল্যাবে করেন করতে পারেন, এটা বাধার কিছু নাই। আমি আপনাদের এটা হলো জুপিটার দিয়ে দেখানোর চেষ্টা করব। জুপিটার এটা সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে লাইব্রেরি গুলা সব যেহেতু ইনকর্পোরেট এখানে আমরা পেয়ে যাই, অ্যানাকোন্ডাটাকে ডাউনলোড করা। যদি আপনারা এটা করতে চান, তাহলে আপনি গুগলে ঢুকে জাস্ট হচ্ছে অ্যানাকোন্ডা, এটা থার্ড পার্টি একটা ডিস্ট্রিবিউশন কাজ করে। এই যে অ্যানাকোন্ডা ডাউনলোড দিলে আপনার পিসির মতো করে আপনি হচ্ছে এই যে ডাউনলোড অ্যানাকোন্ডা ডিস্ট্রিবিউশন, এটা ডাউনলোড করে নিলে আপনি হচ্ছে এই যে আসছে, একটু ভারী শব্দ এটা। এই যে চলে আসছে। এর মধ্যে আমরা কাজ করব জুপিটার দিয়ে, জুপিটার নোটবুক। আমি আপনাদের এই কাজগুলা করানোর সময় কোড হয়তো কিছু দিয়ে দিলাম, সেই কোডগুলো আবার আপনি যখন কোল্যাবে রান করতে যাবেন তখন আবার বেশ কিছু এরর হবে, সেগুলোকে আবার ঠিক করতে সময় লাগবে। তো সব থেকে ভালো হয় যে আমরা সবাই একটা প্ল্যাটফর্ম এখন ইউজ করি। তারপরে আপনি পরে যখন কাজ করবেন তখন একই, আপনি হচ্ছে অন্যটা ইউজ করতেই পারেন। দেখেন এখান থেকে আমরা যাবো এখানে, জুপিটার। তো এইখানে আমরা জাস্ট হচ্ছে কি করতে পারি একটু দেখেন। আমরা এই কোডটা রান করবো, আমি কোড বুঝিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। দেখেন, লোড সিএসভি ইউজিং পান্ডাস, ফ্রম পান্ডাস ইম্পোর্ট রিড সিএসভি। এটা হচ্ছে এই ইম্পোর্ট যেটা, এটা হচ্ছে পান্ডার একটা লাইব্রেরি। রিড সিএসভি এটা মেথড। আমরা এটা দিয়ে এই লাইব্রেরিটাকে, লাইব্রেরি এই সরি এই ডেটা সেটটাকে আমরা মেশিনে লোড করব। এই চ্যাপ্টারের নামই হচ্ছে হাউ টু লোড মেশিন লার্নিং ডাটা। তাহলে ফাইল নেম, ফাইল নেমের নামটা কি দেখেন? ফাইল নেম হচ্ছে আছে কোথায় এটা? এটা আছে ডি ড্রাইভের মধ্যে। ডি ড্রাইভের মধ্যে ডেটা সেট, ডেটা সেটের মধ্যে এই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস। তাহলে এইটা যদি আমরা করি,
দেখেন এটা তাহলে কি হবে, পাঁচটা আমরা ঠিক করে দেবো ডি ডেটা সেট, পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডট সিএসভি। এইটা আমরা এখানে পাথটা ঠিক করে দিলাম, এটা ডি ড্রাইভের মধ্যে ডেটা সেট ফোল্ডারের মধ্যে এই নামে আছে, এটা আছে ফাইল নেম আমরা দিলাম। এরপরে এখানে যে আমাদের এই যে 8টা নাম আছে, আপনি কিন্তু এই ডেটা সেটটা অনলাইন থেকেও লোড করে নিতে পারেন, আমি একটু দেখাই। পিমা কে গেলে আছে, এই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট। খুবই স্লো কাজ হবে, কিভাবে এত স্লো হলে? আচ্ছা, এই ডাটা সেটটা লার্ন মানে আপনি যদি ডাউনলোড করেন, আপনি হচ্ছে এইটা পেয়ে যাবেন পুরোটা, এই চলে আসছে। এই যে পিমা ইন্ডিয়ান ডায়াবেটিস ডেটা সেট, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানকার যে প্যারামিটার গুলো, এই যে কি কি জিনিস আছে, প্রেগনেন্সি, গ্লুকোজ, ব্লাড প্রেশার, স্কিন থিকনেস, তারপরে ওই যে ইনসুলিন, এগুলো লেভেল আছে এবং এগুলো হচ্ছে তার ভ্যালু সরাসরি দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এইখানে এই 8টার ভ্যালু দেওয়ার জন্য এই নামগুলো আমরা ঠিক করে দিয়েছি, আপনি যে কোনো নামে দিতে পারেন, ওটার সাথে মিল রেখে। এই যে প্রেগনেন্সিস, এইটা হচ্ছে আমরা ডাউনলোড করা প্রেগনেন্সিস, গ্লুকোজ, ব্লাড প্রেশার, মিল রেখে আমরা কিন্তু এই যে প্রেগনেন্সি, তারপরে এই যে পালস, প্রেশার, স্কিন টেস্ট, এই যে শেষেরটা হচ্ছে ক্লাস, মানে আউটপুট যেটা ছিল ওটার নাম দিয়েছি ক্লাস। এই কলমটার আমরা নিজের মতো করে নাম দিয়েছি, দিয়ে আমরা এই কলমটা আউট তুলে দিয়েছি। এটা হচ্ছে সেইটা আসলে, এটা আসলে ফাইলের মধ্যে কিন্তু হেডারটা নাই, হেডারটা থাকলেও কাজ করা যায়, আমরা হেডারটাকে তুলে দিয়েছি। হেডার তুলে দেওয়ার পরে আমাদের টোটাল ডেটা সেটের স্যাম অবজারভেশন হচ্ছে 768টা, মানে 768 জন পার্সনের ডাটা আছে। এইটাকে আমরা লোড করব। যদি লোড করতে চাই তাহলে আমরা কি করব, এই যে এখানে নামগুলা দিলাম, 8টা কলামের নাম, এবং শেষ কলামটা হচ্ছে ক্লাস, মানে মোট 9টা। এরপরে দেখেন এই যে রিড সিএসভি মেথড ইউজ করব, রিড সিএসভি এর মধ্যে ফাইল নেম, আর নেমস এর মধ্যে এই যে নেমসটা, মানে 8টা নাম 8টা কলামে আসবে। এটা রাখলাম আমরা ডেটার মধ্যে। এরপরে আমরা যদি ডেটা ডট শেপ দেখতে যাই, খেয়াল করেন, আমরা রান করি, এই যে এখানে দেখাচ্ছে কি বলুন তো, নাম্বার অফ রো 768, কলাম হচ্ছে 9টা। আপনি বলেন এখানে 768 রো আছে, এটা কিন্তু উইদাউট হিডার, আর কলাম কিন্তু 9টা, 1 2 3 4 5 6 7। বোঝা গেল? এটা কিন্তু অলরেডি ডাটা লোডেড। আপনি যদি দেখতে চান এইটা কি হচ্ছে, আমরা পরের চ্যাপ্টারে আসি। এইভাবে আমরা কিন্তু লোড করতে পারি। এটা নিয়ে কোনো কোয়েরি আছে আপনাদের কারো? স্যার, ওই যে আমরা যে স্যার নেমস গুলা দিলাম আর আমাদের ডাটা সেটের নেম গুলা, এটা তো দুইটা আলাদা আলাদা আসবে না নামগুলো, ওইটা চেঞ্জ হওয়ার ফলে? এই নামটা তো সম্পূর্ণ আপনার হাতে, আপনার বোঝার জন্য আপনি যা ইচ্ছা তাই দিবেন। বোঝা গেল? এটা আসলে কিছুই না, আপনি ইচ্ছা করলে নেম নামও দিতে পারেন, কিছু যায় আসে না। ও আচ্ছা স্যার। এইটাই এটার সাথে মিল রেখে আমরা যে দিয়েছি, আমাদের প্রোগ্রামে একটু বুঝতে সুবিধা হবে সেই কারণে, অন্য কোনো উদ্দেশ্য নেই। ঠিক আছে, জি স্যার। এই চ্যাপ্টার কিন্তু এতটুকু, এই বইয়ে একটাও এলোমেলো কোড নাই। যতটুকু দরকার কাজ করার জন্য ততটুকু, হ্যাঁ। কারণ আমরা হচ্ছে আমাদের লাইফে প্রচুর সময় নষ্ট করে আননেসেসারি কাজ করি, এই বই কিন্তু সেই জিনিসগুলো নাই, একেবারে যতটুকু না হলে না সেটাই বলা আছে, এই জন্যই বইটা আসলে চুজ করা। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েরি? না স্যার। না স্যার। এরপরে দেখেন, তাহলে এই চ্যাপ্টারের যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে হাউ টু লোড মেশিন লার্নিং ডাটা। আমরা একটা ডেটা সেটকে লোড করলাম, এখনো কাজ শুরু করে নাই, জাস্ট হচ্ছে প্রোগ্রামে লোড করলাম। এরপরে দেখেন চ্যাপ্টার 5,
আন্ডারস্ট্যান্ড ইয়োর ডাটা উইথ ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে আমরা যে ডেটা সেটটাকে নিয়ে কাজ করছি সেটার অবস্থা আমাদেরকে দেখতে হতে পারে, কারণ আমরা তো প্রোগ্রাম চালাবো। তো প্রোগ্রাম চালানোর আগে ওটার অবস্থাটা কি, ডেটা সেটের অবস্থাটা কি, ডেটা সেটের মধ্যে কোনো ধরেন যে ডুপ্লিকেশন আছে কিনা, কোনো মিসিং ডাটা আছে কিনা, আমরা কি রাখতে চাই, কোনটাকে বাদ দিতে চাই, এইটা কিন্তু দরকার। এটা মূলত ডেটা সায়েন্সের একটা বিশাল পার্ট। এই জিনিসগুলো আবার কিন্তু হচ্ছে আমি ডেটা সায়েন্সে পড়াবো, এটা ডিটেলস। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মেশিন লার্নিং এর অ্যালগরিদমের পার্সপেক্টিভে মিনিমাম কিছু দেখাচ্ছি। এর পরের পার্টে যখন ইন্ট্রোডাকশন টু ডেটা সায়েন্স ধরবো, তখন ওইখানে আরেকটা বই পড়াবো, এগুলো ডিটেলস দেওয়া আছে আমার। ঠিক আছে, ওই জন্য আমাদের এখানে কম দেওয়া আছে। এখানে দেখেন যে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন টেকনিক দিয়ে আমরা কত সহজেই ডেটার ভেতরে কি আছে সেটা কিন্তু বের করতে পারবো। ঠিক আছে, যেমন ধরেন আমি এইখানে এই প্রোগ্রামটা যদি রান করি, পিক ইউর ডেটা, আমরা যদি ডেটাটা দেখতে চাই, যে লোড করলাম সেই ডেটাটা যদি দেখতে চাই তাহলে কি হতে পারে। আমরা হচ্ছে প্রথমের কিছু রো দেখতে চাচ্ছি। আমরা প্রথম 20টা রো দেখতে চাচ্ছি। 20টা রো দেখা মানে হচ্ছে এইখানকার প্রথম 20টা অবজারভেশন দেখা, প্রথম 20টা দেখা। যদি 20টাকে দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই পর্যন্ত কিন্তু সেম, আগে যা ছিল তাই। একটা জিনিস খেয়াল করেন, এই বইয়ের কোডিং গুলা আগের যে প্রোগ্রাম বা আগের যে কোড তার ঠিক পর থেকে শুরু হয়েছে। আগেরটা যদি না বোঝেন পরেরটা বুঝতে পারবেন না। ওই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ক্লাস যেন ঠিক মতো বোঝেন এবং প্রত্যেকটা কোড যেন অন্তত বোঝেন। কোন কোড লিখলে কি হচ্ছে সেটা মাথায় রাখলেই চলবে। এরপরে দেখেন আমরা হচ্ছে এইখানে এই যে এখানে আমরা নতুন এই 2 লাইনের কোড লিখলাম। ডেটা ডট হেড, শুরুর 20টা অবজারভেশন দেখতে চাচ্ছেন তাহলে এখানে লিখবেন 20, যদি 10টা দেখতে চান তাহলে লিখবেন 10। এটাকে আমরা রাখলাম পিকের মধ্যে, এবার প্রিন্ট করছি পিক। দেখেন তো কি হয়, স্পেলিং মিস্টেক হচ্ছে। এই যে প্রথম 10টা ডাটা আপনাকে দিয়ে দিয়েছে, এখানকার যে 10টা ডাটা আমি মিলাম, প্রথম 10টা 9টা কলাম। এবং এই নামগুলো আমরা যে এখানে লিখলাম প্রোগ্রামের মধ্যে, এই যে প্রেগ, পালস, প্রেশার, স্কিন টেস্ট, মাস, প্রেডি, এজ, ক্লাস। আপনি যদি 20টা দেখতে চান বা 30টা দেখতে চান, এখানে জাস্ট 30টা দিলেই 30টা চলে আসবে। এভাবে আপনি 768টা দেখতে চাইতে পারেন, আপনি যদি মনে করেন যে না আমি সবগুলো দেখতে চান। এই যে 768 এখানে আছে, 768 রোড লাইন কলাম, এখানে ডট ডট দেওয়া আছে, তার মানে ডেটা লোড হয়েছে এবং আমরা কিন্তু সেগুলোকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, কোনো কোয়েরি প্রোগ্রাম নিয়ে? ঠিক আছে, না স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখেন ডাইমেনশনস ইওর ডেটা, অলরেডি কিন্তু দেখিয়েছি আপনাদের এইটার শেপ কত, মানে এইটার রো আর কলাম কতগুলা, এই যে এই প্রোগ্রামটাই দেখলাম। ডেটা সেটের ডাইমেনশন ঠিক করা, ঠিক করা মানে এখানে তো আছেই সবগুলো আগের মতোই। এই যে ডেটা ডট শেপ, শেপ লিখলে আপনার এই পুরো ডেটা সেটের রো কতগুলো আছে, কলাম কতগুলো আছে আপনাকে দেখিয়ে দিতে হবে। যদি রান করি, 768 রো, 9টা কলাম। আপনি এখান থেকে গেলে এটা পেয়ে যাবেন। এরপরে দেখেন
ডেটা টাইপ ফর ইচ অ্যাট্রিবিউট, কোনটা কোন ধরনের ডেটা। আপনি যদি এমন লেখেন প্রত্যেকটা অ্যাট্রিবিউট মানে প্রত্যেকটা কলামের ডেটা টাইপ সম্পর্কে আপনাকে ধারণা দেবে। কোন কলামের বা এখানকার যে 8টা ভ্যালু আছে, কোনোটা ইন্টিজার হতে পারে, কোনোটা ফ্লোট হতে পারে, কোনোটা ক্যারেক্টার হতে পারে, সেটা কি টাইপের সেই টাইপ গুলো সম্পর্কে আপনার ধারণা দেবে, যেটা আমাদের কাজ করার জন্য খুবই জরুরি। তো এইটার জন্য এই যে আপনি দেখেন এটার জন্য হচ্ছে এই যে ডেটা যেভাবে এটা আগের অংশ, পুরোটা আগের অংশ, এটা লোড পাওয়ার জন্য ডেটা ডট ডি টাইপ, ডি টাইপ টাইপের মধ্যে রাখলাম এবং হচ্ছে টাইপ যদি প্রিন্ট করি, তো দেখেন তো কি হচ্ছে। দেখেন প্রেগনেন্ট, প্রেগনেন্ট প্রথমটা ইন্টিজার 64 হতো, সবগুলো ইন্টিজার চলে আসলো। মাস এটা হচ্ছে ফ্লোট, পিডি হচ্ছে ফ্লোট, দেখেন এখানে ফ্লোট হয়ে আছে। মাস হচ্ছে এটা আসতে হবে এই দুটা, এই যে নিউমেরিক্যাল ভ্যালু, পয়েন্টের ভ্যালু, ফ্র্যাকশনাল ভ্যালু, অন্যগুলো কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু নাই, জাস্ট ইন্টিজার। এই দুটো কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু। এই দুটো ফ্র্যাকশনাল ভ্যালু হওয়ার কারণে এখানে কিন্তু আপনার এই দুটো আসছে, এই যে ফ্লোট ফ্লোট, আর বাকিগুলো ইন্টিজার। এভাবে কিন্তু আমরা কোনটা কোন টাইপের ডাটা সেটা সহজেই বের করতে পারি। আপনাদের মনে হয় এগুলো হয়েছে, পাইথনের কাছাকাছি আছে, কিন্তু তারপরে আমাকে দেখাইতে হবে, কারণ এগুলা লাগবে, একটু হালকা করে হলেও এটা দেখতে হবে। এরপরে দেখেন ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। আমরা একটা ডেটা সেটের প্রত্যেকটা কলাম ওয়াইজ ওইটার মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত, 25 পার্সেন্টাইল ভ্যালু কত, 50 পার্সেন্টাইজ ভ্যালু কত, 75 পার্সেন্টেজের ভ্যালু কত, মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো কিন্তু খুব সহজেই বের করতে পারি। আমাদের একটা মেথড আছে, সেটা হচ্ছে ডিসক্রাইব মেথড। দেখেন এটা দেখায় আপনাদের, কোডটা এখানে নিয়ে নিই। খেয়াল করেন এই যে এখানে এই সেট অপশন, এটা কোথায় লাগছে আমি আপনাকে বলছি। এটা হলো যে পয়েন্টের ঘরে প্রিসিশন নেওয়ার জন্য লাগে। ধরেন এটা নাই, কি হয় দেখবো আমরা। পান্ডাজ ইম্পোর্ট রিড সিএসভি, আমরা এই মেথডটাকে ইম্পোর্ট করলাম, তারপরে এই পুরো ডেটা সেটটাকে আমরা লোড করলাম আগের মতো, এটা পুরাটাই আগের মতো। এখানে হচ্ছে ডেটা ডিসপ্লে ডট উইথ, এটা কি এখনই বলছি, প্রিসিশন। এই প্রিসিশন হচ্ছে পয়েন্টের পরে কত ঘর পর্যন্ত আপনি রাখবেন। এখানে কত ঘর পর্যন্ত আছে, 1 ঘর পর্যন্ত আছে, এখানে আবার 3 ঘর পর্যন্ত আছে, তার মানে 3 ঘর পর্যন্ত আছে। আপনি কত ঘর পর্যন্ত রাখবেন সেটা আপনার উপরে, সেটা হচ্ছে প্রিসিশন। এখন 3 ঘর রাখা আছে, আপনি যদি মনে করেন 2 ঘর রাখবেন, 4 ঘর রাখবেন, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, এই প্রিসিশন এটাকে সেট করার জন্য আপনার সেট অপশন মেথডটা ইউজ করা হয়েছে, এবং এটাকে ইউজ করতে হলে পান্ডার ইম্পোর্ট থেকে আপনাকে সেট অপশন নিয়ে আসতে হবে। এগুলা কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে এটা দেখতে হবে। এই যে ডেটা, ডেটা ডট ডিসক্রাইব, এটা দিয়ে যদি আপনি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে এটাকে প্রিন্ট করেন, তাহলে কি হয় দেখেন। সেট অপশন এইখানে সম্ভবত প্যাটার্ন ম্যাচড মাল্টিপল কিজ, কোথাও কি ভুল হচ্ছে দেখেন তো। এই যে ভার্সন চেঞ্জের কারণে অনেক সময় সমস্যা হয়। এই সেট অপশনস এটা সম্ভবত এইখানে নাই, এটার ইয়েটা চেঞ্জ হবে, দেখছি।
প্যাটার্ন ম্যাচড মাল্টিপল কিজ আরেকবার দেখি। সেট অপশনস, পান্ডাস ইনপুট রিড সিএসভি, এইখানে চেঞ্জ আছে, এটা পরের ভার্সনে চেঞ্জ হয়েছে, এটা কমন একটা প্রবলেম, এটা প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকে। দেখেন যে কুইজের মতো স্যার আমরা এখানে ডিসপ্লেটা আগে অ্যাড করলেই হবে। হাই করতে হবে। জি স্যার, আগেটার সিমিলার মতোই, শুধু হচ্ছে ডিসপ্লে লিখে করে দিলে। দেখেছেন? জি স্যার, দেখেছি। করে দেখেছেন? জি স্যার। এখানে আরেকটা মেথড আছে, এই যে এটা চেঞ্জ করলে হবে। নেট স্লো। এত স্লো কাজ করা খুব কঠিন মনে হচ্ছে। এত স্লো হলে কাজ করবো কি করে? এই যে ডিসপ্লে প্রিসিশন, এই কথাটা হবে। ডিসপ্লে ডট প্রিসিশন, এটা আগের ভার্সনে এটা কাজ করতো শুধু প্রিসিশন, এখন ডিসপ্লে ডট প্রিসিশন দিতে হবে। দেখেন তো হয় কি, এই যে আসছে, এই জায়গায় কিন্তু চেঞ্জ হবে বইয়েতে, এবং এটা প্রতিনিয়ত হতেই থাকে, এটা খুবই কমন। পাইথনের ভার্সন চেঞ্জ হয়, এবং ভার্সন চেঞ্জ হওয়ার সাথে সাথে এই চেঞ্জ গুলো আসতে থাকে। যদি এরকম সমস্যা হয়, আপনি গুগলে ঢুকে ওইটা লিখে স্ট্যাক ওভারফ্লো দিবেন, কোথায় সমস্যা কি হচ্ছে সেটা আপনাকে বলে দেবে। এই যে আমরা এখানে প্রিসিশনের জায়গায় ডিসপ্লে ডট প্রিসিশন লিখলাম, এটা 3 ঘর। 3 ঘর মানে দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় 3 ঘরের উপরে নাই। আপনি যদি 2 দেন তাহলে 2 ঘর হবে, 4 দিলে 4 ঘর হবে, সবগুলা দেখেন 3 ঘর নিয়ে নিয়েছে। Okay? এখন এই যে ডিসপ্লে উইথ, এটা আসলে কিছুই না, এখানে 100 মানে হচ্ছে এখানকার জায়গার সাথে ম্যাচ দেখে আপনি কিভাবে করতে চাচ্ছেন, এটা কম বেশি করে আপনি দেখবেন, এটা কোনো ভ্যালু রাখে না। প্রিসিশনটা ভ্যালু রাখে, এটা হচ্ছে কত ঘর পর্যন্ত আপনি চাচ্ছেন সেটা। তো মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ডেটা ডট ডিসক্রাইব, এই মেথডটা, এই মেথডটা নিয়ে আমরা কথা বলছি। এই মেথডের কাজই হচ্ছে যে আপনি যখন এইটা কল করবেন ডেটা ডট ডিসক্রাইব, এখানে তো আমরা এই পুরো ডেটা সেটটাকে ডেটার মধ্যে নিয়ে আসলাম। এবার ডেটা ডট ডিসক্রাইব করে আমরা যদি ডিসক্রিপশন করি, তাহলে এখানে আমাদের যে 9টা কলাম, এই 9টা কলামের প্রত্যেকটা দেখাচ্ছে, এবং কলাম ওয়াইজ, যেমন ধরেন প্রেগনেন্ট, প্রেগনেন্ট মানে কিন্তু হচ্ছে প্রথম কলামটা, তাই না? এই প্রথম কলামটা, এই প্রথম কলামের কতগুলা মোট ভ্যালু আছে, 768টা ভ্যালু আছে, সে বের করে দিয়েছে। এটার এভারেজ কত, মিন 3.845, সবগুলা যোগ করে 768 দিয়ে ভাগ করলে এটা আসে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, মিনিমাম ভ্যালু আছে 0, ম্যাক্সিমাম ভ্যালু আছে 17, 25তম ভ্যালু হচ্ছে 1, 50তম ভ্যালু হচ্ছে 3, 75তম ভ্যালু হচ্ছে 4। এইভাবে কিন্তু প্রত্যেকটা কলামের প্রথমে দিয়েছে এই কলামের, তারপরে এই কলামের, এই কলামের, এই কলামের, এই কলামের, সবগুলো এভাবে আলাদা আলাদা করে কলাম ধরে ধরে সে কিন্তু দিয়েছে। এটা খুবই ইফেক্টিভ মেথড, আপনার ডেটা সেটের অবস্থাটা কি আপনি খুব সহজে বুঝতে পারবেন। ডিসক্রাইব মেথড, ঠিক আছে? কোয়েরি আপনাদের এটা নিয়ে। ওকে, এরপরে দেখেন ক্লাস ডিস্ট্রিবিউশন। আপনার এখানে কতগুলো ক্লাস আছে আপনি একটু বলেন তো। এইখানে এই যে দুইটা দুইটা গ্রুপের মেম্বার, তাই না? মানে এক গ্রুপ হচ্ছে ডায়াবেটিক আছে, আর এক গ্রুপের ডায়াবেটিক নাই। তাহলে ডায়াবেটিক নাই কতজন, ডায়াবেটিক আছে কতজন, মানে 1 কতগুলো আছে, 0 কতগুলো আছে, আমরা যদি বের করতে চাই তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারি। দেখেন এটা আগেরটা নিলাম। এইখানে এই যে এই ডেটার পরে গ্রুপ বাই, কাকে গ্রুপ করবেন এটা আপনাকে লিখতে হবে। যেমন এখানে আমরা ক্লাসকে গ্রুপ করছি, আমরা অন্যটাও দেখাচ্ছি, ক্লাসকে গ্রুপ করছি। ক্লাস মানে এখানে ক্লাসের যে ভ্যালুগুলো ছিল, এটা হচ্ছে 1 কতগুলো আছে, 0 কতগুলো আছে, মানে কতজনের ডায়াবেটিক আছে কতজনের ডায়াবেটিক নেই সেটা কিন্তু আপনাকে বলে দিবে। এবং এটা রাখলাম ক্লাস কাউন্ট, ক্লাস কাউন্ট যদি প্রিন্ট করি, দেখেন
ডায়াবেটিক নাই 0 আছে 500 জনের, আর 1 হচ্ছে ডায়াবেটিক আছে 268 জনের। এভাবে কিন্তু আপনি ডেটা সেট থেকে বের করে নিতে পারেন। আপনি যদি মনে করেন আপনি এজ দেখবেন যে কত কত এজের কতজন আছে, যেমন এখানে দেখেন এজ দিয়ে কারো এজ, এটা এজের কলাম, কারো হচ্ছে 50, কারো 31, কারো 21, কারো 30, 26 এভাবে আছে। আপনি যদি এখানে জাস্ট হচ্ছে এজ লিখে দেন, এই যে এইটার সাথে মিল দেখে যে কোনো কলামকে আপনি করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের সাথে চলে আসবে। এই যে দেখেন কত এজের কতজন আছে, 21 এজের আছে 63 জন, 22 এজের আছে 72 জন, এভাবে কিন্তু আপনার 81তম এজের আছে মাত্র একজন। এটা ঠিক আছে। এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারেন যে কোন টাইপের পার্সনের ডাটা এখানে বেশি নেওয়া আছে, এটা কি রিয়েল স্যাম্পল হবে কিনা। ঠিক আছে, আপনি বয়স্ক মানুষের কিন্তু এখানে নাই বেশি, সব হলো ইয়াং ভেবে বেশি নেওয়া আছে। এটা কিন্তু প্রত্যেকটা কলামকে আপনি জাজ করতে পারেন যে ওইখানে কিরকম অবস্থা আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, যদি আমরা ক্লাস লিখি তাহলে এখানে দেখা যাচ্ছে ডায়াবেটিক আছে এরকম হচ্ছে 500 জনের, আর ডায়াবেটিক নাই এরকম 268। এটা কি ব্যালেন্স হলো? এটা তো ইমব্যালেন্স হয়ে গেল। এটা কিন্তু ইমব্যালেন্স প্রবলেম, এটাকে ব্যালেন্স করতে হবে। একেবারে কাটাই কাটাই আপনার অর্ধেক হতে হবে দুই গ্রুপে, তা কিন্তু না, কিন্তু যেন ওই রকম ডিফারেন্স না থাকে। কারণ যেদিকে বেশি থাকবে বিভিন্ন অ্যালগোরিদম আছে আসলে, এক এক অ্যালগোরিদম এক এক ভাবে কাজ করে। তো যেদিকে স্যাম্পল বেশি থাকবে সেদিকে কিন্তু আসলে বায়াস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিন্তু এভাবে করতে পারি গ্রুপ বাই দিয়ে, গ্রুপ বাই মেথড ইউজ করে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে আছে কোরিলেশন বিটুইন অ্যাট্রিবিউটস। এটা একটু খেয়াল করেন, এটা একটু দেখাই, এটা একটু ভালো মতো দেখেন, এটা লাগবে, সবই লাগবে, এটা একটু জরুরি বিষয়। কোরিলেশন, এই যে আমরা এই কোরিলেশনটা দেখছি, এ পর্যন্ত তো দেখেছেন নাকি? এই পর্যন্ত তো দেখেছেন? একজন রেসপন্স করেন, নাহলে আমি শুনতে পাবো না। জি স্যার, ওই পর্যন্ত দেখা হয়েছে স্যার। জি হ্যাঁ, আচ্ছা, এই এই জায়গাটা দেখেন, এইটা আমরা করছি কোরিলেশন। কোরিলেশনটা কি? কোরিলেশন হচ্ছে একজনের সাথে আরেকজনের রিলেশনশিপটা কি। এখন ধরেন যে আপনি এই চাইনিজদের মধ্যে ধরেন দুইজন পার্সন, একজনের সাথে আরেকজনের রিলেশনশিপটা কি? একজন দৌড়ালে কি আরেকজন দৌড়ান? একজন রাগ করলে কি আরেকজন রাগ করেন? না একজন ধরেন যে ডান দিকে যাচ্ছে আরেকজন বাম দিকে যাচ্ছে, এরকম, মানে একজনের সাথে আরেকজনের রিলেশনশিপটা কি। তো এইখানে যদি আমরা এটা বের করতে চাই, এটা কিন্তু লাগবে আমাদের। এখানে ধরেন আমাদের এখানে 8টা প্যারামিটার আছে, ইনপুট প্যারামিটার। এখন এরকম হয় নাকি যে কারো যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে কি তার গ্লুকোজ বাড়বে? না ব্লাড প্রেশার কমলে গ্লুকোজ বাড়বে? না ব্লাড প্রেশার বাড়তে শুরু করলে গ্লুকোজ কোনো চেঞ্জই হবে না? না ব্লাড প্রেশার এর সাথে গ্লুকোজের সম্পর্কটা আসলে কি, সেটা যদি আমরা বের করতে চাই, নট অনলি ব্লাড প্রেশার আর গ্লুকোজ, এখানে আমাদের প্রত্যেকটার সাথে, প্রত্যেকটা ফিল্ডে বা প্রত্যেকটা কলামে, একটা কলামের সাথে এই কলামের সাথে এই কলামের রিলেশন, এই কলামের সাথে এই কলামের রিলেশন, এই কলামের সাথে এই কলামের রিলেশন, এভাবে প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের, তার মানে প্রত্যেকটা ফিল্ডের প্রত্যেকটা অ্যাট্রিবিউটের রিলেশনশিপটা কি সেটা যদি আমরা বের করতে পারি, সেটাকে বলা হচ্ছে কোরিলেশন। ধরেন গ্লুকোজ বাড়ার সাথে সাথে বিএমআই কমছে, যদি এরকম হয় এটা হচ্ছে নেগেটিভলি কোরিলেশন, এটা আপনাকে রাখতে হবে। মানে আমরা যখন এই মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলা নিয়ে কাজ করি, তখন যে অ্যাট্রিবিউট গুলা থাকে, যে ডেটা সেট নিয়ে কাজ করব, কোন অ্যাট্রিবিউট কে রাখবো কোন অ্যাট্রিবিউট কে রাখবো না, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। যেগুলোর ভেরিয়েশন আছে সেগুলোকে আমরা সাধারণত রাখি। তো কোরিলেশন সেই জিনিসটাকে ডিল করে। যেমন দেখেন আমি এই কোডটা আপনাদেরকে দেখাই। এখানে এই যে কোরিলেশন যদি আমরা বের করি কি হতে পারে, আমি আগে রেজাল্টটা দেখাই, তারপরে আপনাদের সাথে কথা বলি। এই যে এখানে যে কোডটা লেখা আছে দেখেন, এটা হচ্ছে, আমরা হচ্ছে ডেটা সেটটাকে লোড করলাম, যেটা এর মধ্যে নিলাম, অপশন উইথ বের করলাম, এখানে ডিসপ্লে ডট কুয়েশন হবে তাই না? এই যে এখানে ডেটা ডট কোরিলেশন, CORR, এটা মানে হচ্ছে কোরিলেশন মেথড। এখানে কোরিলেশন অনেকভাবেই করা যায়, এটা পেয়ারসন মেথড ইউজ করা হয়েছে। এটার রেজাল্ট আছে কোরিলেশনের মধ্যে। আমরা যদি প্রিন্ট করি এটাকে কি দাঁড়াবে, খেয়াল করেন আমার এখানে মেথড কটা ছিল, 9টা। এই যে 1
দুই তিন, সরি মেথড বলছি, আমার ফিল্ড ছিল 9টা, 1 2 3 4 5 6 7 8 9, আর এইদিকেও আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। এখন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, যেমন ধরেন প্রেগনেন্টের সাথে প্রেগনেন্টের নিজের সাথে নিজের কোরিলেশন করলে সেটা 1 হবে, এটা হয়, এটা নিয়মই তাই। এরপরে প্রেগনেন্টের সাথে পালসের, এটা প্রেগনেন্টের সাথে প্রেসারের, প্রেগনেন্টের সাথে স্কিনের, প্রেগনেন্টের সাথে টেস্টের, প্রেগনেন্টের সাথে ম্যাসের, প্রেগনেন্টের সাথে পেডির, প্রেগনেন্টের সাথে এস, প্রেগনেন্টের সাথে ক্লাসের, পালসের সাথে প্রেগনেন্টের, পালসের সাথে পালসের। দেখেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার, প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সাথে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের রিলেশনশিপটা কি? 3 ধরনের স্ট্যাটাস থাকতে পারে। যদি 0 হয় তাহলে কোনো রিলেশনশিপ নাই, একটার সাথে আরেকটার কোনো রিলেশনশিপ নাই। যদি +1 হয় তাহলে পজিটিভলি কোরিলেটেড, মানে 0 থেকে যদি 1 এর দিকে যেতে থাকে তাহলে পজিটিভলি কোরিলেটেড, এবং যদি একেবারে 1 হয়ে যায় এটা হচ্ছে হাইলি কোরিলেটেড, সর্বোচ্চ। যেমন নিজের সাথে নিজের, প্রেগনেন্টের সাথে প্রেগনেন্ট আপনি কোরিলেশন করছেন 1, মানে এটা হচ্ছে একজনের সাথে আরেকজনের হুবহু মিল আছে। আর যদি মাইনাস হয় তাহলে নেগেটিভলি কোরিলেটেড, একজন ডান দিকে গেলে একজন বাম দিকে যাবে, অবস্থা হচ্ছে এটা উল্টা। আর যদি এটা -1 হয় তাহলে হাইলি নেগেটিভ কোরিলেটেড, মানে এর বেশি আর নেগেটিভলি কোরিলেট হতে পারে না। মানে একজন যা করবে আরেকজন উল্টা কাজ করবে, তার মানে একটা অ্যাট্রিবিউট যা বোঝাবে অন্য অ্যাট্রিবিউট ঠিক উল্টা বোঝায়। তো আমরা এই কোরিলেশন দিয়ে আমরা কিন্তু বের করতে পারি যে একটা অ্যাট্রিবিউটের বা একটা কলামের সাথে অন্য কলামের রিলেশনশিপটা কেমন, এটা কি পজিটিভলি কোরিলেটেড না নেগেটিভলি কোরিলেটেড না কোনো রিলেশনশিপই নাই। 0 হলে কোনো রিলেশনশিপই নাই। আর যদি পজিটিভলি কোরিলেটেড হয় তাহলে +1 এর দিকে যেতে থাকবে, 0 থেকে 1 এর দিকে। যেমন এখানে এই যে 0, এটা 0.1 এর পজিটিভ কোরিলেটেড, এটাও একটা পজিটিভ কোরিলেটেড, কিন্তু এইখানে বেশি রিলেটেড আছে, এখানে রিলেশনশিপ কম। আর যদি নেগেটিভ দিকে যেতে থাকে তাহলে নেগেটিভলি কোরিলেটেড। পজিটিভ কোরিলেশনের ভ্যালু +1 হতে পারে, নেগেটিভ ভ্যালু -1 হতে পারে। এই তাহলে 0 হতে পারে 1 পজিটিভ দিকে, আর নেগেটিভ দিকে -1। কি ক্লিয়ার? এটা কি বোঝা গেছে? কোনো জি কোয়েরি স্যার। এটা নিয়ে? না স্যার। ওকে। এরপরে দেখেন এখানে আরেকটা প্রোগ্রাম আছে, স্কিউ অফ ইউনিভেরিয়েট ডিস্ট্রিবিউশন। স্কিউনেসটা কি এটা আগে একটু বুঝতে হবে, আমি আপনাদের দেখাই। স্কিউনেস, আমরা মেশিন লার্নিং এ যে অ্যালগোরিদম গুলা ইউজ করি সেই অ্যালগোরিদম গুলা প্রায় সবগুলাই আপনার নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে আমরা ইউজ করি। নর্মাল ডিস্ট্রিবিউশন তো বোঝেন। স্কিউনেস এখান থেকে দেখাই, এই সাইডটা এখানে। এইটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ, আমরা সবাই আশা করছি দেখেছেন। নর্মাল ডিস্ট্রিবিউশনে কি হয়, এই যে এটা হলো মিন ভ্যালু, এর বাম দিকেও যা ডান দিকেও তা, মানে ফুললি সিমেট্রিক। এটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, এবং ন্যাচারে আপনি যে স্যাম্পল গুলা পাবেন সবগুলো কিন্তু এরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড। তা আমরা যে ডেটা সেট গুলো নিয়ে কাজ করব, যেমন এই ডেটা সেট নিয়ে কাজ করব, এই ডেটা সেটের কি প্রত্যেকটা অ্যাট্রিবিউট এগুলা কি নর্মালি ডিস্ট্রিবিউট করা আছে? যদি নর্মালি ডিস্ট্রিবিউট করা থাকে তাহলে খুবই ভালো। মানে দেখেন আপনি প্রিডিকশন করে যে রেজাল্টটা দিবেন এটা কার উপরে ডিপেন্ড করছে? প্রিভিয়াস ডেটা সেটের উপরে। তো প্রিভিয়াস ডেটা সেটটা কেমন, বা প্রিভিয়াস ডাটার উপরে। তো প্রিভিয়াস ডাটা মানে হচ্ছে ডেটা সেট যেটা আপনি লোড করছেন, তো সেই ডেটা সেটটা কেমন সেটার উপরেই তো আপনার প্রিডিকশনটা ডিপেন্ড করবে, আপনি যার উপরে ভর করে প্রিডিকশন করছেন। তো সেই ডেটা সেটের প্রপার্টিজ আপনার জানা কিন্তু খুব জরুরি, আমরা সেটা নিয়ে এখন কথাবার্তা বলছি। তো সেই ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম আছে কিনা, নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা, এটা যদি আপনি বের করতে চান তাহলে বের করতে পারবেন। যেমন এইখানে এটাতে কোনো স্কিউনেস নাই, দুপাশেই কিন্তু একই রকম সিমেট্রি। কিন্তু এটা কি দুপাশে একই রকম সিমেট্রি? নো, এটা একদিকে দেখেন বায়াসড।
সিমেট্রিসিটি নাই, যেমন এইটা হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউটেড, দ্যাট মিনস ইট হ্যাজ নো স্কিউ। এইটাতে কিন্তু এটাকে বলা হচ্ছে নেগেটিভ স্কিউ, মানে এই দিকটাই অনেক বেশি কিন্তু স্কিউনেস আছে, আর এটা হচ্ছে পজিটিভ স্কিউ। আপনি এই ডেটা সেটটার মধ্যে প্রত্যেকটা কলামের স্কিউনেস কিরকম আছে সেটা কিন্তু আপনি বের করতে পারেন। কিভাবে? যে এটা কি পজিটিভ স্কিউ না নেগেটিভ স্কিউ। নেগেটিভ স্কিউ হলে এই যে মাইনাস ভ্যালু আসবে, পজিটিভ স্কিউ হলে প্লাস ভ্যালু আসবে, আর যদি জিরো থাকে দ্যাট মিনস ইট হ্যাজ নো স্কিউ। তাহলে এইটা যদি আমরা বের করতে যাই তাহলে খুব সহজেই আমরা বের করতে পারবো এইটা থেকে। স্কিউ ফর ইচ অ্যাট্রিবিউট, আমরা এখানে হচ্ছে সবগুলা ডেটা সেট নিয়ে কাজ করলাম। এরপরে এই যে ডেটা ডট স্কিউ, দেখেন কি হয় রেজাল্ট। প্রেগনেন্ট এই কলামের স্কিউনেস হচ্ছে 0.902, তার মানে এটা কোন দিকে গেছে? এটা কিন্তু পজিটিভ, 0.9 দিকে গেছে, মানে এরকম পজিটিভলি স্কিউ হয়ে আছে এই কলামটা। তারপরের কলামটা কি হয়েছে? হালকা স্কিউ হয়ে আছে। প্রেসার যেটা থার্ড কলাম, সেটা কিন্তু নেগেটিভলি অনেক দূর পর্যন্ত স্কিউ হয়ে আছে। তারপরে যে টেস্ট, এটা কিন্তু অনেক দূর পজিটিভলি স্কিউ হয়ে আছে, তার মানে এটা কিন্তু নর্মালি ডিস্ট্রিবিউটেড না। আপনাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড না করলে রেজাল্ট খারাপ হতে পারে। আমরা কিন্তু এখনো প্রিপোজিশন এ যাই নাই, আমরা এই বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে ডেটা সেটের কি অবস্থা সেইটা আমরা দেখার চেষ্টা করছি। আমি কি বোঝাতে পারলাম আপনাদের এতক্ষণ পর্যন্ত যা বোঝানোর চেষ্টা করলাম? এটা জি হচ্ছে স্যার। চ্যাপ্টার 5। এখন বলেন আমরা চ্যাপ্টার 4 এবং 5-এ যে কোড গুলা করলাম সেটাতে আপনাদের বুঝতে কোনো প্রবলেম আছে কিনা? স্যার এই যে আমরা যে চেক করব এটা স্কিউড কিনা মানে ওয়ান বা এর নিচে নেগেটিভ কিনা এটা দিয়ে অ্যাকচুয়ালি কি মানে ডাটার কি বুঝতে পারবো আমরা? ডেটা সেটের অবস্থাটা কি? আপনি ডেটা সেটকে প্রিপ্রসেস করার দরকার আছে কিনা? আপনি প্রিপ্রসেস করলেও কোন জায়গাগুলোকে প্রিপ্রসেস করবেন? আপনার টার্গেটের উপরে বেস করে ডেটা সেটের কোন কোন জায়গায় আপনার নিজের মতো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই বিষয়গুলো জানা যাবে। এখানে জাস্ট সিম্পল কিছু জিনিস বলা আছে, এরপরেও আরো অনেক কিছু আছে। আমরা যখন ওই আপনার ডেটা সায়েন্সের জিনিসগুলো দেখবো তখন ক্লিয়ার হবে। এখানে জাস্ট কিছুটা ধারণা দেওয়া হলো, ঠিক আছে? ওকে, আর ওকে কোনো স্যার। কোয়েরি কারো? কোনো কোয়েশ্চেনটা কোয়েরি কারো? স্যার না লাস্টে স্যার। যদি প্রবলেম ছিল স্যার এই যে স্কিউটাতে বলেন। স্যার হ্যাঁ স্কিউ হ্যাঁ হ্যাঁ বলেন। ভ্যালু গুলো আসতেছে দেখলাম পজিটিভ নেগেটিভ দুই রকমের আসতেছে স্যার এটা যদি সিমেট্রি হতো তাহলে কি জিরো হতো নাকি স্যার? জিরো, ও জিরো আচ্ছা। আসবে। জিরো ও মানে আচ্ছা, দেয়ার ইজ নো স্কিউ, বুঝতে পেরেছি। ও দিস আচ্ছা ইজ আচ্ছা। জিরো, Thank- and this is positive value, this is negative value. ওকে, এটা একটু দেখেন, এই যে okay. এই সাইডটা একটু দেখেন, সহজে ক্লিয়ার হবে। ওকে, স্যার এটা মূলত এরপরে -1 থেকে +1। জিরো হলে কোনো স্কিউ নাই, এটা +1 এর দিকে যাচ্ছে, মানে যত পজিটিভ না, -1 থেকে +1 না, বাড়তে কমতে পারে আরো। আপনি এখানেই দেখেন না, এখানে তো ভ্যালু কম বেশি হয়ে গেছে না, এই যে অনেক বেশি হতে পারে। জিরোটা আমাদের আইডিয়াল কেস, আমাদের চেষ্টা করতে হবে জিরোতে রাখা, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার। এখন দেখেন, আমরা এই চ্যাপ্টারটা করলাম তো, এরপরে এই চ্যাপ্টারটা করব, তারপরে আপনাদেরকে প্র্যাকটিসের দিকে আমি নিয়ে আসবো। চ্যাপ্টার 6, এইটা আমাদের শেষ চ্যাপ্টার আজকে। আন্ডারস্ট্যান্ড ইউর ডাটা উইথ ভিজুয়ালাইজেশন। এখানে যখন আমরা কাজ করব তখন আমাদের ডাটাগুলোকে বিভিন্ন ভাবে ভিজুয়ালাইজ করার দরকার হতে পারে। তো ডাটাকে ভিজুয়ালাইজ করার জন্য এখানে কিছু ট্রিক্স দেওয়া আছে, দুই ধরনের। একটা হচ্ছে ইউনিভেরিয়েট প্লট। ইউনিভেরিয়েট প্লট মানে হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল, একটা ভেরিয়েবলকে প্লট করব। একটা হচ্ছে মাল্টিভেরিয়েট প্লট, সেটা হচ্ছে মাল্টিপল ভেরিয়েবলকে প্লট করব। তো আমরা আগে ইউনিভেরিয়েট প্লটটা একটু দেখে নিই, তারপরে মাল্টিভেরিয়েট আসছি। ইউনিভেরিয়েট প্লটে
একটা হচ্ছে তিনটা দেওয়া আছে, একটা হিস্টোগ্রাম, একটা ডেনসিটি প্লট, আর একটা হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট। এগুলো আমাদের লাগে। আমরা যখন অ্যালগরিদমে কাজ করব তখন ডেটা সেটের অবস্থাটা কি সেটা যদি ভিজুয়ালাইজ করতে চাই, আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখেছি এগুলো সবই কিন্তু নিউমেরিক্যাল ডাটা দিয়ে। কিন্তু যদি আমরা গ্রাফিক্যাল কোনো রিপ্রেজেন্টেশন করতে যাই তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের হেল্পটা লাগবে। তো এইখানে কি আছে? প্রথমে হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম কি হতে পারে দেখেন, আমি হচ্ছে রান করে দেখাই। স্যার এখানে তো একবার ডাটা লোড করা হয়েছে, এখানে কি বারবার করতে হবে? না, একবার করলেই হবে, সমস্যা নেই। আপনি একবার করলেই চলে যাবে, সমস্যা নেই। আমি তারপরে করে দেখাচ্ছি, নতুন তো, সমস্যা নেই। একবার লোড করলে রেখে দেয় ওই নামে, ফাইল নেমে। কিন্তু ধরেন আপনি এরপরে অন্য ডেটা আবার এই ফাইল নেম দিয়ে লোড করে রাখছেন, তাহলে কিন্তু আবার রিপ্লেস হয়ে যাবে। বারবার স্যার আমি দরকার নেই, একটা একবার কোশ্চেন করলেই করি। চলবে। বলেন, অবশ্যই বলেন, বলেন। স্যার আমরা তো কোনো একটা ডাটা নিচ্ছি, এটা তো মানে র ডাটা, মানে আদমশুমারি করে বা কোনো একটা জায়গা থেকে নেওয়া। তো এখানে তো নর্মাল ডিস্ট্রিবিউশন না হলে যদি পজিটিভ নেগেটিভ হয়, এটাকে আমরা কিভাবে ঠিক করব? মানে এটা তো এমনই হওয়ার কথা ছিল তাহলে। না না, এমন হওয়ার কথা ছিল না। নেচারের যে ডাটাগুলা, এটা হুম। মোটামুটি আপনার হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়। হ্যাঁ, সবসময় যে হবে তা না। এইটা ঠিক করার বুদ্ধি আছে, আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেথড গুলো দেখবো তখন ঠিক করার চেষ্টা করবো। ওকে। আবার আরো কিছু বিষয় আছে, সব ক্ষেত্রে যে আপনার এগুলো পুরোপুরি ঠিক হয়ে যাবে তাও না। আপনি যে মেশিন লার্নিং এর অ্যালগোরিদম গুলো ইউজ করবেন, এক এক মেশিন লার্নিং এর অ্যালগোরিদম এক এক ভাবে ইউজ করা যায়। দেখা যাবে যেগুলা আপনার নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি না হয়, কোনো কোনো অ্যালগোরিদম ভালো কাজ করবে না, তাহলে আপনাকে ওই অ্যালগোরিদম ইউজ করা যাবে না, আপনাকে অন্য অ্যালগোরিদম ইউজ করা হবে। এই ডিসিশন গুলো আমরা এখান থেকে নিতে পারি। তারপর তো মনে হয় সবার বুঝতে রেজাল্ট পেরেছি? তো সেম হওয়ার কথা না। যেমন আমরা আহ না, দশমিক পরে 3 ঘর নিলাম। হবে না, হবে না। হুম। এই আমরা এই আউটপুট গুলো এই কারণে দেখছি, ডেটা সেটের অবস্থাটা বোঝার চেষ্টা করছি। তারপরে এই ডেটা সেটের অবস্থাটা বুঝে আমরা কোন কোন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করবো, অ্যালগোরিদম ইউজ করবো মেশিন লার্নিং এ, সেটা দেখবো। তারপরে ডেটা সেটকে প্রিপ্রসেস করা যায় কিনা সেটাও দেখার চেষ্টা করব। প্রিপ্রসেস করলেই যে একবারে সব ডাটা একবার অরিজিনাল হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তা কিন্তু না। ঠিক আছে? এগুলো হুম। আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরেন। তো কোশ্চেন গুলো আসলে ভালো। থ্যাংক ইউ। এখানে এখন খেয়াল করেন, আমাদের এই তো ডাটা নিলাম, এটা হচ্ছে হিস্টোগ্রাম প্লট। দেখেন এই যে ডেটার উপরে যদি হিস্ট এই মেথডটা আমরা লিখে দিই, ঠিক আছে, এই ডাটা, এইটা এইটা হচ্ছে ম্যাটপ্লট লাইব্রেরির একটা মেথড। আমরা যখন কোনো কিছু প্লট করবো পাইথনে, এই লাইব্রেরিটা, একটা লাইব্রেরি নিয়ে কাজ করতেই হবে। ম্যাটপ্লট লাইব্রেরি, এইটা হচ্ছে খুব পপুলার একটা লাইব্রেরি। তো এইটার একটা মেথড হচ্ছে পাইপ্লট। তো আমরা যেহেতু এইটার কাজই হচ্ছে আমরা গ্রাফিক্যালি ডিসপ্লে করতে চাচ্ছি ডেটা সেটের অবস্থাটা, তো আমরা এখানে ম্যাটপ্লট লাইব্রেরি নিয়ে পাইপ্লটটাকে আমরা ইম্পোর্ট করলাম। এরপরে আমরা ডেটার মধ্যে এটাই আমরা লোড করলাম। তারপরে ডেটা ডট হিস্ট, এই হিস্ট মেথড মানে হচ্ছে হিস্টোগ্রাম। তারপরে পাইপ্লট ডট শো। আমরা যদি এটা করি, দেখবেন যে এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউট ওয়াইজ আমাদের এই হিস্টোগ্রামটা চলে আসছে। হিস্টোগ্রাম মানে কি জানেন এটা? হিস্টোগ্রাম, ধরেন আমি প্রেগনেন্ট এর হিস্টোগ্রাম করলাম, আচ্ছা এজটা বলি তাহলে সুবিধা হবে। সব একই রকম এজ, এজের হিস্টোগ্রাম দেখেন, এখানে এজ আছে কি, এই যে এজ, কত এজের পার্সন কতবার আছে হিস্টোগ্রামে দেখাবো। এর আগে বের করে দেখালাম না গ্রুপ বাই দিয়ে, জাস্ট সেম জিনিস। কত এজের পার্সন কতবার আছে, যেমন 21 এজ কতবার এখানে আছে, 50 এজ কতবার এখানে আছে, সেটা আপনাকে দেখাবো। যেমন এখানে দেখাচ্ছে এই যে আপনার মনে আছে এই রেঞ্জটা কিন্তু সব থেকে বেশি ছিল। 21-63 বার ছিল। হ্যাঁ, এই জন্য কিন্তু বেশি দেখাচ্ছে। হ্যাঁ, এটা বেশি দেখাচ্ছে। এই যে এরপরে এগুলো কিন্তু কমছে। তো হিস্টোগ্রাম হচ্ছে যে কোন পয়েন্টটা কতবার আছে সেটা আপনাকে দেয়। তো যদি আপনার মনে হয় যে কোনো অ্যাট্রিবিউটের আপনি হিস্টোগ্রাম প্লট করে দেখবেন, তো দেখতে পারেন। এটা কিন্তু দেখলে আপনার এক নজরে বুঝতে পারছেন যে কোন ভ্যালু গুলো কতবার আছে এক একটা, এবং সেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে আছে কি নাই, নাই কিন্তু ওইভাবে। ঠিক আছে? এবং এখানে দেখেন এই যে এইটা ক্লাস, ক্লাসের ভ্যালু কি, আইদার 1 অর 0, তাই তো? জিরোটা ছিল 500 বারের মতো, আর ওয়ানটা ছিল 200 সামথিং, কাছাকাছি। 268। হ্যাঁ, ওই যে ওই সংখ্যাটা দেখাচ্ছে।
তার মানে হিস্টোগ্রাম মানে হচ্ছে কোন ভ্যালুটা কতবার আছে সেটার একটা আপনাকে বার চার্ট করে দেওয়া। ওকে, আমি একটু দ্রুত যাই, এগুলো নিয়ে বলার বেশি কিছু নাই। আপনারা দেখবেন, কোনো কোয়েরি থাকলে সামনে দিন বলবেন, খেয়াল করবেন। এরপরে আরেকটা প্লট হলো ডেনসিটি প্লট। ডেনসিটি প্লটটা কি আমি এটা দেখাই। এটা স্কিউনেসটা আপনি খুব সহজেই এখান থেকে বুঝতে পারবেন। দেখবেন, এখানে দেখেন এই ডেনসিটি প্লটে আগের মতোই সবকিছু, শুধু এখানে হচ্ছে এই যে প্লট, এই প্লট মেথডের মধ্যে এখানে কাইন্ড মানে কোন ধরনের প্লট। আমরা যদি ডেনসিটি লিখি তাহলে ডেনসিটি প্লট চলে আসবে। এবং এখানে হচ্ছে আপনার এই প্লটিংটা একটার পর একটা বসানোর জন্য আসলে এগুলা, এটা আপনারা চেঞ্জ করে করে দেখবেন, এখানে বলার কিছু নাই। এই জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেনসিটি। এবং আমি আপনাদের একটা বিষয় খেয়াল করাই, সেটা হচ্ছে কোডিং এর কোন অংশগুলো দেখবেন। কোডিং এর সেই অংশগুলাই দেখবেন যে কোথায় চেঞ্জ করলে কি হচ্ছে, জাস্ট ওই জায়গাগুলো আপনি ট্রেস করবেন, অন্যগুলা না করলে বুঝে যায় আসে না। ঠিক, তো এখানে এই যে ডেনসিটি প্লট, এই জায়গায় এক একটা চেঞ্জ করলে এক এক ধরনের প্লটিংটা আসবে। এবং আমরা শো করছি এখানে, যদি এটা প্লটিংটা করি তাহলে কি রেজাল্ট আসে দেখেন তো। জাস্ট হিস্টোগ্রামেরই জিনিস দেখাবে, কিন্তু এটা হলো ওপর দিয়ে একটা হচ্ছে লাইন তৈরি করে দেখা হয়েছে, এক জিনিস কিন্তু। এটা দিয়ে আপনি স্কিউনেস কিন্তু খুব সহজেই বুঝতে পারছেন যদি মনে করেন। এটা হচ্ছে ডেনসিটি প্লট। ওকে, দেখবেন আপনারা, আমি একটু পরে পাস করে দিই। এরপরে দেখেন বক্স এন্ড উইস্কার প্লট, এইটা একটু বোঝার আছে, এটা একটু বোঝার আছে, এটা একটু বুঝতে হবে। এটা বেশ পপুলার এবং অনেক কাজে লাগে, এটা সবই কাজে লাগে, এটা বেশি লাগে। বক্স এন্ড উইস্কার প্লট, দেখেন আমরা শুধুমাত্র একই জিনিস, শুধু এখানে লিখেছি ডেনসিটি আর এখানে লিখেছি বক্স, দিয়ে আমরা রান করলাম, আসছে কি জিনিস আসলো, একটা একটা ক্লিয়ার আছে, এটা বুঝি। এটাকে বলা হচ্ছে, অনেক সময় বলা হয় বক্স, অনেক সময় বলা হয় বক্স অথবা উইস্কার প্লট। এটা কি, এটা এখানে বোঝাটা মুশকিল, আমি আপনাদের ফিগার দিয়ে এখানে দেখানোর চেষ্টা করি। ক্লিয়ার একটা থাকার কথা। বক্স এন্ড উইস্কার প্লট, এখানে দেখেন একটা ফিগার দেওয়া আছে, এর থেকে নেওয়া এটা। এই ফিগারটা হচ্ছে বক্স এন্ড উইস্কার, ওখানেও কিন্তু বক্স দেওয়া আছে, এটা বোঝেন তারপর ওটা ক্লিয়ার হয়ে যাবে। এরকম একটা করে বক্স দেয়, এই বক্সটা কি এবং এই 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 মাথা এবং এই মাথাটা কি বোঝাচ্ছে দেখেন। এটা হলো মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু তো মানে বুঝতেই পারছেন, এটা হলো লোয়ার উইস্কার, মানে এটা হলো একেবারে সর্বনিম্ন ভ্যালু, এটা হলো সর্বোচ্চ ভ্যালু। ওকে, এটা হলো সর্বনিম্ন ভ্যালু, এটা হলো সর্বোচ্চ ভ্যালু। এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু মানে মাঝের ভ্যালু, সর্বনিম্ন সর্বোচ্চ মাঝ। এটা হলো 25% তম ভ্যালু মানে 25তম ভ্যালু। এইটা হলো 75তম ভ্যালু। গেল, এগুলা কি, এগুলা হচ্ছে আউটলায়ার। ডেটা সেটের মধ্যে কিছু স্যাম্পল থাকে যেটা আসলে হিসাবের মধ্যে পড়ে না। যেমন ধরেন যে একজন পার্সন, তার বয়স হলো ধরেন 100, তার ডায়াবেটিক আপনি টেস্ট করে ওখানে বসিয়েছেন, ওরটা কিন্তু আসলে আউটলায়ারের মধ্যে চলে যেতে পারে।
কারণ 100 বছর বয়সের পার্সন আমাদের সমাজে কিন্তু খুবই কম। ঠিক আছে, বা এরকম হইতে পারে যে একজনের ডায়াবেটিক হয়েছে কিন্তু তার সব কিছু নর্মাল ছিল, সব 8টা স্যাম্পল নর্মাল ছিল। এগুলো হচ্ছে আউটলায়ার। মানে এগুলা নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মালি সাধারণত আমরা যে ডেটা সেটের মধ্যে যেটা থাকার কথা ছিল সেটা নাই। সেটা বোথ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। দিস ইজ কল্ড আউটলায়ার। এবং আউটলায়ারটা কখন ডিফাইন করে দেখেন, এখানে বলছে যে আউটলায়ারটা কখন হবে, দিস আউটলায়ার ইজ এ সিঙ্গেল ডাটা পয়েন্ট দ্যাট ইজ 1.5x ভ্যালু অফ এল কিউ। এখান থেকেও যদি 1.5x কম হয় তাহলে আসবে, আর উপরের থেকে যদি 1.5% বেশি হয় তাহলে আউটলায়ার। এটা হলো বক্স প্লট। এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, ওই অ্যাট্রিবিউটের, যেমন ধরেন এইখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের বক্স প্লট আছে। এটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, এটা হলো মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে মিডিয়ান, এটা 25%, এটা হচ্ছে 75। 75%, এবং আউটলায়ার এর নেগেটিভ দিকে আছে, মানে নিচের দিকে আছে। এখানে দেখা যাচ্ছে দুই দিকে আউটলায়ার আছে। এদিকে এটা তো আউটলায়ারে ভরা, আউটলায়ারে ভর্তি। কি ক্লিয়ার? এটা হলো বক্স এন্ড উইস্কার প্লট। আমি এই প্লটিং গুলো সব দিয়ে দেবো, আপনারা দেখবেন। এটা নিয়ে কোনো সমস্যা আছে? স্যার আউটলেয়ার দেখেন, জিনিসটার ব্যাপারে একটু কাইন্ডলি বলতেন স্যার। আউটলায়ার মানে হচ্ছে কিভাবে বুঝায়, আউটলায়ার মানে হচ্ছে ধরেন আপনার জীবনে একটা ঘটনা ঘটেছে যেটা ঘটার কথা ছিল না, এবং সাধারণত ঘটে না কারো কাছে জীবনে, আপনার ঘটেছে, দিস ইজ আউটলায়ার। এখন আপনি এই আউটলায়ারের কনসেপ্টে যদি কোনো প্রিডিকশন করেন যে এটা এরকম হতে পারে, তাহলে কি ঠিক হবে? মুশকিল। আবার হতেও পারে, বলা মুশকিল। তো আমরা যখন প্রিডিকশন করব তখন ডেটা সেটের আউটলায়ার গুলাকে রাখবো না রাখবো না। কোনো ক্ষেত্রে দেখা যায় রাখলে রেজাল্ট ঠিক ভালো থাকে, কোনো সময় দেখা যায় না রাখলে রেজাল্ট ভালো থাকে। এটা রাখবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করছে, তখন চিন্তা করে দেখতে হবে, টেস্ট করে করে দেখতে হবে। যেমন ধরেন যে আমি আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট দেখছি, দেখেওছি, একটা রিয়েল একটা অ্যাক্সিডেন্ট দেখছি। তো সেই অ্যাক্সিডেন্ট এটা কিন্তু এক্সেপশন, এরকম হয় না। যেমন ধরেন আমি দেখছি যে একদিন, আমি এটা অনেক আগের ঘটনা, একদিন জানলায় দাঁড়িয়ে আছি, আমার বাসাটা হচ্ছে রেল লাইনের সাথেই, মোড়ে ওদিক দিয়ে লাইনের পাশ দিয়ে আপনার হচ্ছে ক্রসিং করে গাড়ি ক্রস করে। ওই সময় আপনার কোনো গেট ছিল না, গেটম্যান ছিল না, গেটও ছিল না। তো আমি দেখলাম গাড়ি যাচ্ছে, ট্রেন হচ্ছে আপনার আহ ওই একটা গাড়িকে নিয়ে তুলতে তুলতে নিয়ে চলে গেল। এইটা কিন্তু এক্সেপশনাল একটা অ্যাক্সিডেন্ট দেখা আমার। এইটা একটা আউটলায়ার হতে পারে। এখন এইরকম চিন্তা করে আমি যদি সবসময় চিন্তা করি যে এইটার উপরে বেস করে আমি অন্য একটা প্রিডিকশন দিব কি হতে পারে, এটা ঠিক হবে না ভুল হবে, এটা বলা মুশকিল। ঠিক হতে পারে, ভুলও হতে পারে। তো আমাদের ডেটা সেটে এগুলা কিন্তু আউটলায়ার। এটা আমার এক্সপিরিয়েন্সের কথা বললাম, এরকম ডেটা সেটে কিছু আউটলায়ার থাকে। স্যার যেমন আমার একটা এইখানে কোয়েশ্চেন। কলামের ক্ষেত্রে, একটু শেষ করি আউটলায়ার। থামেন। আচ্ছা। এখানে একটু শেষ করি। এখানে ধরেন ধরেন যে গ্লুকোজ, কারো গ্লুকোজ লেভেল অনেক বেশি, সেটা তো আউটলায়ার হতেই পারে, সাধারণত ওটা কারো হয় না। দিস ইজ আউটলায়ার। এখন ধরেন আপনি প্রিডিকশন করার সময় এটাকে চিন্তা করছেন, আপনি ধরবেন না। যদি ওরকম কোনো পার্সন চলে আসে যার গ্লুকোজ অনেক বেশি, তাহলে ধরলে ভালো হইতো। আর যদি সাধারণত না আসে তাহলে ঠিক আছে। আউটলায়ার ধরবেন কি ধরবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, ওই কেসে যে আপনি কি করবেন, টেস্ট করে করে দেখতে হবে। কি বোঝাতে পারলাম? এটা এক্সেপশনাল ভ্যালু, ক্লিয়ার। আইদার ইট ইজ ভেরি পজিটিভ আর ভেরি নেগেটিভ। রেয়ার ইনসিডেন্ট গুলা আমি কাউন্ট করব কি করব না এইটাই জাস্ট। এইটা, হ্যাঁ, ওকে ওকে, এবার ধরতে পারেন। হ্যাঁ বলেন, কে বলছিলেন একজন? স্যার আউটলায়ার কম বলেন। থাকলে কি ওটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো হবে? না, মানে এর ওটা। সাথে ডিস্ট্রিবিউশন, এর সাথে ডিস্ট্রিবিউশন নিয়ে আসা যাবে না। ও এই ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে নর্মালি ডিস্ট্রিবিউশন, মানে নর্মাল ভ্যালু গুলো নিয়ে চিন্তা করে। আউটলায়ার কিন্তু সবকিছুর বাইরে। আউটলায়ার মানে আসলে এক্সেপশনাল কেস। আচ্ছা। ঠিক আছে, জি। ওকে। আচ্ছা, এরপরে আপনি আসেন, এটা হলো আমাদের কিন্তু ইউনিভেরিয়েট প্লটিং, যেগুলা হিস্টোগ্রাম, ডেনসিটি প্লট, বক্স এন্ড উইস্কার প্লট সবগুলো আমরা করলাম। এরপরে দেখেন মাল্টিভেরিয়েট প্লট। মাল্টিভেরিয়েট প্লটে দুই রকম জিনিস আছে, একটা হচ্ছে কোরিলেশন ম্যাট্রিক্স প্লট। অলরেডি কিন্তু আমরা কোরিলেশন একটা করেছি। আরেকটা হচ্ছে স্ক্যাটার প্লট। আমি দুইটাই দেখাচ্ছি। কোরিলেশন আমরা কিন্তু করেছি, ওটা হলো কি, এই যে এখানে দেখালাম, সেটা কিন্তু ভ্যালু দিয়ে, এই যে ভ্যালু দিয়ে পজিটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন দেখালাম। এইটা আমরা করব গ্রাফিক্যাল। দেখেন তো গ্রাফিক্যাল এখানে কিভাবে আছে।
এগুলা কোড নিয়ে কোনো চিন্তা করবেন না। কোড কপি করবেন, বসাবেন। আপনার এটা পরীক্ষা দিবেন না আপনি চাকরি করতে গেলে, আপনার রেজাল্ট বের করতে হবে। কোড কোথায় থেকে কপি করছেন, ইন্টারনেট আপনার সম্পূর্ণ হাতের মুঠোয়। আপনাকে বুঝতে হবে কোথায় কি চেঞ্জ করলে কি হচ্ছে। ওকে, অর্থাৎ কোড নিয়ে মাথা ব্যথা করেন না, এখানে কি হলো, এটার জন্য কি হলো। যদি দরকার হয় তাহলেই করতে হবে, আননেসেসারি চেঞ্জ করার দরকার নেই। কোরিলেশন প্লট এখানে দেখেন, এটা রান করি। তো এখানে কম হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। ইম্পোর্ট নাম পাইলাম, খেয়াল করেন এই যে কোরিলেশনের প্লট আসলে এটা কি, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম। এটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, এই নিউমেরিক্যাল ভ্যালুটা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছে। এখানে কি হলো দেখেন, এখানে এই যে কোরিলেশন একই 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 মেথড ইউজ করেছে, ওখানেও ডেটা ডট কোরিলেশন ছিল, এখানেও হচ্ছে ডেটা ডট কোরিলেশন আছে। এই যে অন্য কিছুই নাই, এখানে জাস্ট এখানে আপনার এটাকে প্লট করে দেখানো হচ্ছে। প্লটিংটা কি দেখেন, এই যে প্রেগনেন্টের সাথে প্রেগনেন্ট একবারে কি ইয়েলো কালার, উজ্জ্বল কালার, ব্রাইট। এখানে দেখেন যে ওয়ান মানে কিন্তু কি উজ্জ্বল ব্রাইট, কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। নেগেটিভ এই যে -1 মানে নেগেটিভলি কোরিলেটেড, এগুলা হচ্ছে এই যে এই দিকটা নেগেটিভ, এই যে এগুলা। কি বুঝতে পারলাম? এটা কি বুঝতে পারছেন? জি এটা স্যার। হলো ওয়ান ভ্যালু, কালার দেখে বুঝতে হবে আপনার। এই কালারের সাথে ভ্যালু আছে না, ইন্ডিকেশন, এগুলো হচ্ছে কালার বার। এই কালার বারের এই যে যেই কালারটা যা রিপ্রেজেন্ট করছে, যেমন এই যে ব্লু, যেটা এই ব্লুটা হচ্ছে -1, এদিকে ব্লুর যে ভ্যালু বেশি, এদের 0.75, এই পাশগুলা 0.5, এগুলা কিন্তু এগুলা মানে এগুলা হচ্ছে নেগেটিভলি কোরিলেটেড। আর এই যে মাঝের যেগুলো আছে জিরোর কাছাকাছি, এগুলা কিন্তু হচ্ছে একটু ওই যে এই কালার গুলা, এগুলা হচ্ছে জিরোর কাছাকাছি। আর যেগুলো ওয়ান, এগুলো কিন্তু পজিটিভলি কোরিলেটেড, এবং এই যে প্রেগনেন্টের সাথে প্রেগনেন্ট কিন্তু হাইলি কোরিলেটেড পজিটিভলি, ওই জন্য কিন্তু এগুলার কালার এক মানে ওয়ান ভ্যালু। ক্লিয়ার? এটা নিয়ে কোনো কোশ্চেন? সহজ কিছু নাই, দেখবেন এখানে আরেকটা কোড আছে, এখানে পার্থক্য কিছুই নাই। এখানে জাস্ট হচ্ছে আপনার এই যে এইটার এই কোডটার এখানে আপনার ওই ইয়েগুলা না দিয়ে, আপনার যে প্যারামিটার গুলা না দিয়ে, আমাদের যে 8টা ভ্যালু ছিল কলামে, সেই ভ্যালু গুলা না দিয়ে এখানে 0 1 2 এভাবে বোঝাচ্ছে। এটা না করলেও চলবে, এটার দরকার নেই, অযথা ভেজাল মাথার মধ্যে নেওয়ার দরকার নেই। এটা দেখেন স্ক্যাটার প্লট ম্যাট্রিক্স, এটা হচ্ছে আরেকটা, এইটা একটা দেখাই, এটা করলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। স্ক্যাটার প্লট, এটা দেখেন, এই প্লটিংটা এইটা আছে আবার হচ্ছে যে পান্ডাস টুল প্লটিং এর মধ্যে, এইটা লাইব্রেরিটা ঠিক মতো দিতে হবে। স্ক্যাটার প্লট আমরা এখানে যে ইউজ করছি, স্ক্যাটার প্লটের মধ্যে ডেটাটাকে যেটা রিড করলাম, তো এই স্ক্যাটার প্লটিংটা আছে হচ্ছে এই যে পান্ডাস টুল প্লটিং এর মধ্যে। এটা যদি শো করি, কি ব্যাপার, কি হলো? নো মডিউল, এখানে চেঞ্জ হয়েছে আবার, এটা আবার রিসেন্ট চেঞ্জ হয়েছে, এটা ঠিক করতে হবে। এটা চেঞ্জ হবে, এটা এখানে নাই আর, ভার্সনে যে চেঞ্জ হয় বললাম। হুম, কি হবে এটা বলেন তো? আমরা দেখি, এই যে ভার্সন চেঞ্জের কারণে এগুলা চেঞ্জ হতেই থাকে। ইম্পোর্ট পান্ডাস ডট প্লটিং, এটা টুলসটা কেটে যাবে মনে হয় just।
যে এবার নেবে, দেখে দেখে ঠিক করতে হবে। হ্যাঁ, ভার্সন চেঞ্জের কারণে এটা হয়েছে, একটু সময় লাগবে প্লট করতে। আমি বোঝাচ্ছি প্লটিংটা কি হচ্ছে। এই যে স্ক্যাটার ম্যাট্রিক্স, এই স্ক্যাটার ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে এখানে ইউজ করলাম, এবং এই যে ডেটাটা, এখান থেকে ডেটাটা আসলো, এবং এটা হচ্ছে যে পান্ডাস ডট প্লটিং এর মধ্যে আছে, সেটা আমাদেরকে নিতে হবে লাইব্রেরি থেকে। এখন এখানে কি হচ্ছে আসলে, এখানে দেখেন একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে ডায়াগোনালি যে ডায়াগ্রাম গুলো আছে, সেগুলো সবই কিন্তু আসলে কি হিস্টোগ্রাম। প্রেগনেন্টের সাথে প্রেগনেন্টের যদি আপনি প্লট করেন, একই ভ্যালুর সাথে একই ভ্যালু, তাহলে কি হবে? ওটা কতবার আছে সেটাই তো দেখাবে, দেখাবে না? আপনি এই স্যাম্পলের সাথে এই স্যাম্পলই একই পয়েন্টে আপনি প্লটিং করছেন, সেটা হিস্টোগ্রাম দেখাবে। ওই জন্য আপনারা এখানে দেখেন, প্রেগনেন্টের সাথে যখন প্রেগনেন্ট করছেন হিস্টোগ্রাম দেখাচ্ছে, পালসের সাথে পালসের করছেন হিস্টোগ্রাম দেখাচ্ছে, প্রেসারের সাথে প্রেসার করছেন হিস্টোগ্রাম দেখাচ্ছে, স্কিনের সাথে স্কিন করছেন হিস্টোগ্রাম দেখাচ্ছেন। সব ক্ষেত্রেই ডায়াগোনালি এটা নিজের সাথে নিজে করলে এটা হিস্টোগ্রামই হবে। অন্য ক্ষেত্রে কি? অন্য ক্ষেত্রে কিছুই না। ধরেন এই যে প্রেগনেন্ট, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে প্রেগনেন্ট, প্রেগনেন্টের পয়েন্টের সাথে পালসের পয়েন্টের কি অবস্থা, মানে পয়েন্ট গুলা কোথায় কোথায় পড়েছে তার একটা ডট ডটের ভ্যালু, স্ক্যাটার ম্যাট্রিক্স। একটা টু ডাইমেনশনাল যখন আপনি গ্রাফ তৈরি করেন কি হয়, একদিকে এক্স একদিকে ওয়াই, তাই না? দেখেন তাহলে, এটা অনেকেই বুঝতে পারে না, একটু দেখেন। যেমন ধরেন এটা হলো এক্স, এটা হলো ওয়াই, তাই না? এটা হলো এক্স এর ভ্যালু, এর দিকে ওয়াই ভ্যালু। আপনি এখানে ধরেন 2 নম্বর পয়েন্টের এক্স এর একটা ভ্যালু, আর এখানে হচ্ছে 3, তাহলে একটা ডট তো এখানে বসে, তাই না? এই যে একটা ডট তো এখানে বসে, তাই না? তারপরে এখানে এক্স এর একটা ভ্যালু আর ওয়াই এর একটা ভ্যালু যেখানে পড়ছে সেখানে তো আরেকটা ভ্যালু বসে। ঠিক এভাবে একটা স্ক্যাটার ম্যাট্রিক্স তৈরি হয় এক্স আর ওয়াই এর করসপন্ডিং ভ্যালুতে। ঠিক এই কাজটাই আপনার হচ্ছে এই যে এইখানে হচ্ছে। একদিকে ধরেন এই যে প্রেগনেন্টের সাথে যদি পালসের করেন, তাহলে প্রেগনেন্ট এক্স অ্যাক্সিস আর পালসের হচ্ছে ওয়াই অ্যাক্সিস দিয়ে যেখানে যেখানে ভ্যালু পড়ছে এভাবে গোটা ডায়াগ্রামটা তৈরি হচ্ছে। যদি আপনি দেখতে চান যে আসলে ভ্যালু গুলা কোথায় কোথায় আছে, তার অবস্থাটা কি, কোন দিকে স্ক্যাটার হয়ে আছে কিনা, যেমন ধরেন যে আপনি যদি এই প্রেগনেন্টের সাথে পালসের স্ক্যাটার্ড অবস্থাটা হয়ে আছে কিনা, কোন দিকে ভ্যালু গুলা বেশি অ্যারাইজ করছে, সেটা যদি দেখতে চান তাহলে দেখতে পারেন। এই হচ্ছে মোটামুটি আমাদের প্লটিং। আর নাই, এই চ্যাপ্টার শেষ। তাহলে এখানে আমরা দেখলাম যে ইউনিভেরিয়েট প্লট মানে সিঙ্গেল ভ্যালু প্লট, আসলে সিঙ্গেল ভেরিয়েবল প্লট এক একটা করে আমাদের হচ্ছে প্লট করছিলাম, এক একটা ভেরিয়েবল করে এক একটা ফিল্ড ধরে। আর যদি আমরা মাল্টিপল প্লট করতে চাই, একটার সাথে আরেকটা রিলেশনশিপটা কি, কো রিলেশন ম্যাট্রিক্স প্লট করলাম, আর তার সাথে হচ্ছে স্ক্যাটার ম্যাট্রিক্স প্লট করলাম। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস।